আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আরো একটা ক্লাসে। সো তোমাদের দিনের শেষ ক্লাস আজকে। আহ, উপস্থিতি খুবই কম থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? হ্যাঁ, এটা তো আমার। আলহামদুলিল্লাহ, আমি আছি ঠিকঠাক। তোমাদের কি অবস্থা? পড়াশোনা কেমন যাচ্ছে, কেমন লাগছে পড়াশোনা? আমরা তো এই অধ্যায় শেষ করে ফেলেছি অলরেডি। এই অধ্যায় কিন্তু শেষ, মানে এই অধ্যায়ে খুব বেশি কিছু আর নাই। ঠিক আছে। বায়োলজি দিনের পড়া দিনে কমপ্লিট করতে পারছি না। তোমাদের সাথে একটু 5 মিনিট প্রথমে গল্প করি নাকি? গল্প করলে আবার কিছু স্টুডেন্ট বলে, ভাই পড়া শুরু করেন। পুষ্প দেখাচ্ছে এরকম? পুষ্প অনেক খুশি আজকে। আহ ভাইয়া, পড়াশোনা তেমন ভালো লাগে না। খুবই স্বাভাবিক। হুমায়রা জান্নাত বলছো পড়াশোনা ভালো লাগে না, খুবই স্বাভাবিক, তাই না? কেন ভালো লাগবে? তারপরে আচ্ছা, ইয়ামিন বলছো ভাইয়া বায়োলজি দিনের পড়া দিনে কমপ্লিট করতে পারছি না, এখন কি করা উচিত? এত ফাস্ট আগান বলে শেষ করা যায় না, কিভাবে করলে আগাইতে পারবো? আচ্ছা, সো ইয়ামিনের প্রশ্নটা হয়তোবা ইয়ামিনের মতো আরো অনেকেই আছো যারা এই প্রবলেমটা ফেস করতেছো। সো ইয়ামিনের প্রবলেমটা যাদের যাদের আছে তাদের উত্তরটা আমি দিচ্ছি। তুমি সব সাবজেক্ট দিনের পড়া দিনে শেষ করতে পারবা না, এটাই বাস্তবতা। ঠিক আছে। হয়তো আমি শিশির ভাই যখন ক্লাসে আসছি তখন আমি বলছি যে তোমাকে দিনের পড়া দিনে শেষ করতে হবে। হ্যাঁ, আবার তানজিম ভাই যখন ক্লাসে আসছে তখন তানজিম ভাই বলতেছে যে বায়োলজি পড়া দিনের পড়া দিনে শেষ করবা। জিমি ভাই যখন ক্লাসে আসছে জিমি ভাই বলতেছে যে ফিজিক্স দিনের পড়া দিনে শেষ করবা। সৌরভ ভাই যখন ক্লাসে আসতেছে সৌরভ ভাই বলতেছে দিনের পড়া দিনে শেষ করবা। ওদিকে হিরণময় দা যখন বাংলা ক্লাসে আসতেছে উনি বলতেছে বাংলা পড়া দিনের পড়া দিনে শেষ করতে হবে। রিফাত যখন ইংরেজি ক্লাসে আসতেছে রিফাত বলতেছে ইংরেজি দিনের পড়া দিনে শেষ করতে হবে, তাই না? রুমান ভাই যখন আসতেছে রুমান ভাই বলতেছে আইসিটি দিনের পড়া দিনে শেষ করতে হবে। So, এতগুলো পড়া, মানে সব টিচারই নিজের জায়গা থেকে বলবে এটা টিচারের কর্তব্য দায়িত্ব, দিনের পড়া দিনে শেষ করতে হবে। বাট আমি যদি মানে বলি যে দিনের পড়া দিনে শেষ করা কি পসিবল 7টা সাবজেক্টের? হ্যাঁ, এটা পসিবল না। বা 3টা ক্লাসই যদি হয়, এই 3টা ক্লাসই তো তোমাদের সব না। তোমাদের কলেজে হয়তো বা পরীক্ষা থাকতে পারে। হ্যাঁ, তোমাদের কলেজে হয়তো বা প্র্যাকটিক্যাল লেখা থাকতে পারে, তোমাদের কলেজে হয়তো বা অন্য কোনো কাজ থাকতে পারে, ক্লাস টেস্ট থাকতে পারে, আদার্স অনেক কিছু থাকতে পারে। সো আসলে সবকিছু মিলাই তোমাকে চলা লাগবে। সো তুমি কখনোই দিনের পড়া দিনে শেষ করতে পারবা না, এটাই বাস্তবতা। হ্যাঁ। সো ওইভাবে তুমি কখনো দেখো না যে ভাই দিনের পড়া দিনে শেষ করতেই হবে আমাকে। না, এভাবে না, এটা এটা তোমরা পারবা না। সো এই প্রেশারটা নিজের উপরে দিও না। হ্যাঁ, তোমরা দিনের জন্য 2টা সাবজেক্ট চুজ করতে পারো। হ্যাঁ, মানে আমি যেটা করতাম পার্সোনালি বলি, আমার ফিজিক্স ভালো লাগতো, ধুমায় ফিজিক্স পড়তাম, ফিজিক্সের A to Z, ফিজিক্স ম্যাথ ফিজিক্স ম্যাথ ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি, ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি। হ্যাঁ, 3 ঘন্টা ফিজিক্সে দিলে 2 ঘন্টা ম্যাথে দিতাম, 1.5 ঘন্টা কেমিস্ট্রিতে দিতাম। আদার সাবজেক্ট কি করতাম দেখা যাবে, পরে পড়ে ফেলবো। এটা ছিল আমার টেন্ডেন্সি, বুঝলা? এই ছিল হচ্ছে আমার টেন্ডেন্সি। আমি কি বুঝাইতে পারছি? So, আমারটা তোমাকে ফলো করতে হবে এমনটা না, তুমি নিজের মতো করে করো। বাট দিনে আমার কাছে মনে হয় যে 3টা সাবজেক্টের বেশি তুমি পড়তে পারবা না। তোমার যে সাবজেক্টগুলো পড়তে ভালো লাগে সে সাবজেক্টগুলো বেশি করে পড়ো। যেটা পড়তে একটু অনীহা বোধ করো সেটা রেখে দাও, আস্তে ধীরে পড়বা। হ্যাঁ, ওই ক্লাসগুলো রেগুলার করবা। ক্লাসে তো অনেক পড়া হয়ে যায় না? তো ওই ক্লাসগুলো রেগুলার করবা। যেমন আমি বলি, আমি তোমার জায়গায় থাকলে বা আমি আমার কথা বলি, ধরো আমি যদি শিক্ষতে পড়তাম, আমার ফিজিক্স ভাল লাগে, কেমিস্ট্রি ভাল লাগে, ম্যাথ ভাল লাগে, ফিজিক্স ক্লাস রেগুলার করতাম, ম্যাথ ক্লাস করতাম, কেমিস্ট্রি ক্লাস করতাম। ক্লাসের পড়ার পরে আমি নিজে প্র্যাকটিস করতাম বেশি, ফিজিক্স করতাম প্র্যাকটিস, কেমিস্ট্রি প্র্যাকটিস করতাম, ম্যাথ প্র্যাকটিস করতাম। ঠিক আছে। আমার বায়োলজি অতটা ভাল লাগতো না, তাহলে আমি কি করতাম? আমি বায়োলজি ক্লাসটা করতাম, খুবই মনোযোগ দিয়ে ক্লাস করতাম, এবং তারপরে ওই পড়াগুলো আমি রেখে দিতাম, পরে কোনো একটা সময় পড়তাম, পড়াটা বুঝে রেখে দিতাম। বুঝলা? এটা আমি করতাম তোমাদের জায়গায় থাকলে। ওকে।
বিদ্যুৎ, ক্লাসে বুঝি কিন্তু এক্সামে পারি না, কেন পারো না? এটা দেখতে গেলে তুমি আমার চ্যানেলে যেয়ে দেখো, ঠিক আছে? আমার চ্যানেলে যেয়ে তুমি এটা দেখো, ক্লাসে পারি কিন্তু এক্সামে পারি না। কেন পারি না, এটার রিজন ডিটেলসে ব্যাখ্যা করা আছে, ঠিক আছে? কেন তোমরা ক্লাসের পরে পারো, ক্লাসে সবই বুঝো, বাট এক্সামে যেয়ে পারো না, কেন পারো না সেটা এখানে দেওয়া আছে, খোঁজ লাগাইও, ঠিক আছে? আর যদি আমি সহজ ভাষায় বলি, ইউটিউবে সাঁতার দেখে সাঁতার শেখা যায় না, ইউটিউবে সাঁতার দেখে সাঁতার শেখা যায় না, ইউটিউবে বাইক চালানো দেখে বাইক চালানো শেখা যায় না, ঠিক আছে? সো দ্যাটস দ্য মেইন থিং। আচ্ছা, এই চ্যাপ্টারে আর কি কি বাদ আছে, কে কে বলছো, কি বলছো? বিদ্যুৎ, আচ্ছা বিথি বলছো, ওগুলো কখন পড়াবেন, কোনগুলো বিথি তুমি একটু বলো দেখি কোনগুলো? আমি পাচ্ছি না। আচ্ছা, বিথির অন্য ক্লাস আমি পাচ্ছি না, মানে অন্য কমেন্ট আমি পাচ্ছি না, কোনগুলো কখন পড়াবো সেটা আমি বুঝি নাই। আজকে আমরা পড়াবো হচ্ছে শিখা পরীক্ষা আর ক্রোমাটোগ্রাফি, শিখা পরীক্ষা এবং ক্রোমাটোগ্রাফি। শিখা পরীক্ষা পড়াবো, ক্রোমাটোগ্রাফি পড়াবো। আরিফ ফ্রম এনডিসি, আরিফ কি নতুন ক্লাসে? আচ্ছা শোনো, আমি তোমাদেরকে বলি, পাতন নামের একটা জিনিস আছে, সো পাতন তোমরা রিডিং পড়বা, পাতন তোমাদেরকে পড়ানোর খুব একটা কিছু নাই, ঠিক আছে? বাট এটা আমি কথা বলবো, পাতন যখন আমরা সিকিউ পড়াবো, মানে এমসিকিউ পড়াবো, তখন আমরা কথা বলবো, ঠিক আছে? পাতন থেকে সিকিউ কোয়েশ্চেন খুব একটা আসে না। তোমরা সিকিউ কোয়েশ্চেন দেখেছো? সিকিউ কোয়েশ্চেন তোমরা যে বোর্ডের যে সিকিউ কোয়েশ্চেন দেখেছো, সিকিউ গুলো, সিকিউ এ ম্যাক্সিমাম দেখবা যে আমি যা পড়াচ্ছি এর মধ্যেই, ঠিক আছে? লিনতা বলছো দ্রাবক নিষ্কাশন, দ্রাবক নিষ্কাশন কয়বার পড়বি রে গাধা? হ্যাঁ, দ্রাবক নিষ্কাশন কয়বার পড়বি রে? আচ্ছা, সো সিকিউ এ দেখবা, মানে এটা এমনিতেই হয়ে যায়, অধক্ষেপ, অধক্ষেপ পড়ানো হয়েছে, সবই পড়ানো হয়েছে। তো সিকিউ এ দেখবা ম্যাক্সিমামে হচ্ছে অধক্ষেপ বেশি আসে, তাই না? ম্যাক্সিমামে হচ্ছে অধক্ষেপের ম্যাথ, মানে কেএসপি আর কেআইপি দিয়ে, কেআইপি কেএসপি দিয়ে। তারপরে হচ্ছে সম-আয়ন প্রভাব, সম-আয়ন প্রভাব, আর একটা হচ্ছে গিয়ে আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ। সো এখান থেকেই তোমাদের সিকিউ বেশি আসবে, ঠিক আছে? এর মানে এই চ্যাপ্টারের এই পার্টে। আর আগের কোয়ার্টারে যদি আমি বলি, এই চ্যাপ্টারের আগের কোয়ার্টার থেকে সিকিউ আসবে হচ্ছে ইলেকট্রনের বেগ, গতিশক্তি, ঠিক আছে, কক্ষপথের ব্যাসার্ধ, তারপরে হচ্ছে ওই যে আরো কি কি পড়েছিল বলো দেখি, ল্যামডার মান, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, তারপরে হচ্ছে কম্পাঙ্ক, এগুলো বের করা থেকে আমাদের আগের সিকিউ থেকে আসবে, ঠিক আছে? সো আগের পোর্শনের সিকিউ থেকে এগুলো আসবে, আর আমি যে পোর্শন পড়ালাম এখান থেকে এটা আসবে। দ্রাবক নিষ্কাশন আসতে পারে মাঝে মধ্যে, বাট এগুলো 5 স্টার ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে ভাইয়া 5 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে, সিকিউ এর জন্য। ও কোয়ান্টাম নাম্বার আছে, কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বার, কফি ঠান্ডা হয়ে গেল। কোয়ান্টাম নাম্বার, এই তো, ঠিক আছে, এটা 5 স্টার। আর এখান থেকে যদি আমি 3 স্টার বলি, 3 স্টার এর মধ্যে পড়বে হচ্ছে দ্রাবক নিষ্কাশন, দ্রাবক নিষ্কাশন, আর হচ্ছে শিখা পরীক্ষা, শিখা পরীক্ষা, ক্রোমাটোগ্রাফি। আর এখানে আসলে 3 স্টার কিছু না, এখানে সবই 5 স্টার ছিল, এই হচ্ছে এই জিনিস, ঠিক আছে? হেনরি ধ্রুবক আসবে না, আসলেও তো পড়ানো হয়েছে না, শাওন ভাই তো হেনরি ধ্রুবকের দিয়ে ম্যাথ করিয়েছে, আমি দেখেছি।
ঠিক আছে, পরমাণু মডেল আসবে না। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই জিনিসগুলো। অধক্ষেপের মান বের করা পড়ি নাই, অধক্ষেপের মান বের করা তোমাকে দিবে না, বাট আমি করাই দেবো, সমস্যা নাই। সিকিউ যখন করাবো, অ্যাডভান্স কোয়েশ্চেন সলভ আছে, এগুলো তবে তোমাদেরকে করিয়ে দেওয়া হবে, কোনো টেনশন নাই। ক্যাটায়ন যৌগ পড়ানো বাকি। কিসের ক্যাটায়ন যৌগ পড়ানো বাকি? হয়ে গেছে পড়ানো। ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ, পটাশিয়াম আয়ন ক্যালসিয়াম আয়ন, জিঙ্ক 2+, অ্যালুমিনিয়াম 3+, তারপরে হচ্ছে কপার 2+, সবই তো আমরা পড়ানো হয়ে গিয়েছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি এর ম্যাথ হয়ে গেছে, ওগুলো সব আগের কোয়ার্টারে। আচ্ছা, আয়ার রে এটা আসবে না পরীক্ষাতে, এগুলো সব রিডিং দিবা, সব রিডিং। যেটা রিডিং সেটা তো আমি তোমাদেরকে দেখাইতে পারবো না করে করে, ঠিক আছে? যেমন আয়ারের কিছু ভাগ আছে, নেয়ার আয়ার, ফার আয়ার, এই আয়ার, ওই আয়ার, ঠিক আছে? এগুলো তোমাকে রিডিং দিতে হবে, তাই না? ওকে, সময়ায়ন প্রভাবের ম্যাথ গুলো প্রবলেম হচ্ছে, এটা বারবার করে করে সলভ করতে হবে। মানে দেখো, প্রবলেমের সলিউশন কি তোমরা জানো খুব ভালো করে, ঠিক আছে? প্রবলেমের সলিউশনটা কি তোমরা ভালো করে জানো, বলো দেখি ভাই, প্রবলেমের সলিউশন কি? একটা মানে যে কোনো একটা জিনিসে তুমি বারবার প্রবলেম ফেস করতেছো, এটার সলিউশন কি হইতে পারে? বলো। এই তো তোমরা নিজেরাই বলছো প্র্যাকটিস। তো এখানে আমার এন্ড থেকে আর কিছু করার নাই, কিন্তু বারবার বারবার করতে হবে, বারবার বারবার করতে হবে। সো তোমরা জানো সলিউশন, তোমরা জানো মেথড অফ সলিউশন, তোমরা জানো, কিন্তু তোমরা করতে চাও না। তোমাদের কাছে মনে হয় যে শিশির ভাই মনে হয় আর 2টা ম্যাথ করাই দিলে মনে হয় আমি ভালো পারতাম। না, শিশির ভাই আর 2টা ম্যাথ করাই দিলে তুমি কখনোই ভালো পারবে না। শিশির ভাই আর 2টা কেন, আর 20টা ম্যাথ করাই দিলে তুমি ভালো পারবে না। ঠিক আছে, তোমাকে নিজে করতে হবে। জাল টাকা পরীক্ষা পড়ানো হয় নাই, বইটা খুইলো একবার, বই খুলছো? বইটা খুইলে রিডিং পড়ো, ঠিক আছে? বইটা খুলে, এই যে ভাই যে কোনো একটা বই খুলে রিডিং পড়বা, জাল টাকা শনাক্তকরণ, রিডিং, শুধু রিডিং, মানে কিচ্ছু নাই আর, এনে কি পড়াবো আর বলো? হুম, জাল টাকা শনাক্তকরণের কি পড়তে চাও? হুম, ইউভি রশ্মি দিয়ে জাল টাকা শনাক্তকরণ করে হয়ে গেল, ঠিক আছে? এই দেখো বড় বড় করে রিডিং, এই দেখো, এই দেখো বড় বড় করে রিডিং। এইটা তো ভাই এন থেকে কি পড়াইতাম আমি, বলো? রিডিং এন থেকে জাল টাকা, রোগ নির্ণয়ে এমআরআই, মুখস্থ, পুরোটা মুখস্থ করতে হবে, বুঝছো? এখানে কিচ্ছু নাই, ঠিক আছে, কিছুই নাই। ওকে, সো আমরা তাহলে এই হচ্ছে ওভারঅল আমাদের জিনিস। পাতনটা আমি, এগুলা আস্তে আস্তে আসবে, সব কথাই আসবে। আমরা আজকে পড়বো হচ্ছে শিখা পরীক্ষার মাধ্যমে ধাতবায়ন শনাক্তকরণ এবং ক্রোমাটোগ্রাফি। আমি শুরুতে শুরু করব হচ্ছে ক্রোমাটোগ্রাফি। এই জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস, ঠিক আছে? খুবই সুন্দর একটা জিনিস ক্রোমাটোগ্রাফি। আমরা আগের দিন কি পড়েছিলাম বলতো? দ্রাবক নিষ্কাশন পড়েছিলাম, মানে এর আগে, তার আগে আমরা দ্রাবক নিষ্কাশন পড়েছিলাম। তো দ্রাবক নিষ্কাশনে একটা জিনিস ছিল, বলতো দ্রাবক নিষ্কাশনে কি হইতো? দ্রাবক নিষ্কাশনে যেটা হইতো যে আমাদের 2টা ফেজ থাকতো, তাই না? এরকম থাকতো না? ধরো A+B, আর এখানে আমি দিলাম সি। তখন দেখা যাইতো যে এই বিটা, যে বি ইজ মোর সলিউবল, মোর সলিউবল ইন সি। তার মানে এই বিটা সিতে বেশি দ্রবণীয়, বিটা হচ্ছে সিতে বেশি দ্রবণীয়। তখন কি হইতো বলো দেখি, বলো, যারা ক্লাস করেছো তারা বলো। বিটা হচ্ছে সিতে বেশি দ্রবণীয়, বি ইজ মোর সলিউবল ইন সি। তখন কি হইতো বলো, বলো জলদি বলো। যারা দ্রাবক নিষ্কাশন পড়ো নাই, পড়ে আসতে হবে, ঠিক আছে? বলো। হ্যাঁ, বি হচ্ছে উপরে যাবে, বি হচ্ছে উপরে চলে যাবে, তাই তো? বি প্লাস মানে বিটা উপরে চলে যাবে, এই তো, এই বিটা আস্তে আস্তে উপরে চলে যাবে। দিস ইজ দ্য মেইন কনসেপ্ট।
আর এটা থেকে যাবে। সো কিছুক্ষণ পরে দেখা যাবে যে যে জিনিসটা দেখা যাবে যে এখানে যে বি ছিল, ঠিক আছে, এ বি যদি থাকে 100 মোল, তাহলে মনে করো যে হচ্ছে সি প্লাস 90 মোল অফ বি চলে গেছে এখানে, আর নিচে থাকতেছে এ প্লাস 10 মোল অফ বি, এরকম থাকতেছে, মানে বেশিরভাগ বি উপরে চলে গেছে, এরকম একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে। সো এভাবে আমরা আস্তে আস্তে দ্রাবক নিষ্কাশন করতাম। দ্রাবক নিষ্কাশনে যে আমরা ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করতাম, যেটা দিয়ে আমরা, যার মধ্যে দ্রাবক নিষ্কাশন করা হইতো, ওই ইনস্ট্রুমেন্টটার নাম কি ছিল বলো দেখি? এরকম দেখতে একটা ইনস্ট্রুমেন্ট ছিল না আমাদের? হ্যাঁ, মনে আছে? এরকম দেখতে একটা ইনস্ট্রুমেন্ট ছিল, তাই না? এরকম দেখতে একটা ইনস্ট্রুমেন্ট ছিল, ছিল? নাম কি ছিল এটার? আব্দুল্লাহ, আগের ক্লাস না করলে কি বুঝবা? হ্যাঁ বুঝবা, সমস্যা নেই। আচ্ছা, সেপারেটিং ফানেল, হ্যাঁ, রেটিনা সরকার, সুন্দর নাম। জান্নাতুল ফেরদৌস, মীর তাবাসসুম বলছে শুধু ফানেল, ফানেল বলবা না, সেপারেটিং ফানেল বা পৃথকীকরণ ফানেল, ঠিক আছে, সেপারেটিং ফানেল বা পৃথকীকরণ ফানেল। তো এটা গেল একটা দ্রাবক নিষ্কাশনের বিষয়। এবং এখানে একটা জিনিস ছিল, মনে আছে? কেডি, কেডিটাকে আমরা কি বলতাম মনে আছে? বন্টন সহগ বা বন্টন গুণাঙ্ক, তাই না? বন্টন সহগ বা বন্টন গুণাঙ্ক। বন্টন গুণাঙ্কটা কি ছিল? হ্যাঁ, যে উপরেরটাতে, প্রথমটাতে ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে দ্বিতীয়টাতে দ্রাব্যতা, এই তো ছিল আমাদের বন্টন গুণাঙ্ক, তাই না? বন্টন গুণাঙ্ক ছিল কি? হ্যাঁ, এটা হচ্ছে যদি এটা আমাদের 1 নাম্বার ছিল, এটা ছিল 2 নাম্বার, তাহলে 1 এ দ্রাব্যতা, 1 এ দ্রবের দ্রাব্যতা বা ঘনমাত্রা আর কি, আর 2 এ দ্রবের দ্রাব্যতা, 2 এ দ্রবের দ্রাব্যতা, তাই কিনা? 1 এ দ্রাব্যতা, 2 এ দ্রাব্যতা, এইটা বন্টন গুণাঙ্ক বা বন্টন সহগ। সো এখন একটা জিনিস, আমাদের একটা জিনিস খুব কাজে আসে। তোমরা বলো তো, উদ্ভিদের পাতায় পাতায় কি কি থাকে? উদ্ভিদের পাতায় কি কি থাকে? মনে করো এটা একটা পাতা, ঠিক আছে, এটা একটা পাতা, এই পাতায় কি কি থাকে? পাতার মধ্যে কি কি উপাদান থাকে বলো? ক্লোরোফিল থাকে, হামিম বলছে ক্লোরোফিল থাকে। হ্যাঁ, এগুলো অনেক থিওরিটিক্যাল পড়া, বাট শোনো, মজার মজার জিনিস, আমি ভিডিও দেখাবো তোমাদেরকে, সমস্যা নাই। ক্লোরোফিল থাকে, পানি থাকে, মেসোফিল টিস্যু থাকে। আচ্ছা, ইয়াবাদ, মানে তোমরা ক্লোরোফিলের মধ্যে আর কি কি ভাগগুলো বলো? ক্লোরোফিলের কারণে তো সবুজ হয়, যদি অন্য কালার হয়, হলুদ কালারের পাতা হইলে কি থাকে? হলুদ কালারের পাতা হইলে তার মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে না কি থাকে বলো দেখি? কে পারে দেখি? ধরো হলুদ কালারের পাতা, তখন ওখানে কি থাকে? তোমরা তো বায়োলজি খুব ভালো পড়ো, বলো। হলুদ কালারের পাতা থাকলে কি থাকে সেখানে? এই তো জ্যান্থোফিল থাকে, ঠিক আছে, জ্যান্থোফিল, ঠিক আছে। আমরা এভাবে মনে রাখতাম, কি জ্যান্থোফিল, ঠিক আছে, জ্যান্থোফিল। তো এই যে হ আছে না এখানে, হতে হচ্ছে হলুদ, এভাবে মনে রাখতাম। তাহলে ক্লোরোফিল থাকে, জ্যান্থোফিল থাকে, তাই না, এরকম থাকে। তো এই জিনিসগুলো তো এক একটা হচ্ছে রং, এগুলো তো রং, তাই না? ক্লোরোফিল, জ্যান্থোফিল, এগুলো হচ্ছে কিন্তু কালার, ঠিক আছে। এটারে হলুদ বানাই দেই, আর এইটারে হচ্ছে আমরা সবুজ বানাই ফেলি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সবুজ। ওকে, তাহলে ক্লোরোফিল, জ্যান্থোফিল এগুলো থাকে। তো এগুলো কিভাবে পৃথক করা যায় পাতা থেকে নিয়ে? মনে করো পাতাকে আমি, মনে করো একটা পাতার মধ্যে ক্লোরোফিলও আছে, জ্যান্থোফিলও আছে, ঠিক আছে, একটা পাতার মধ্যে ক্লোরোফিলও আছে, জ্যান্থোফিলও আছে, মনে করো। এখন তুমি এই পাতাটাকে, মনে করো এটা একটা পাতা, আমি একটা টিস্যু নেই বোঝানোর জন্য, মনে করো এটা একটা পাতা, এই পাতাটাকে আমি এভাবে রস করে একটা বাটির মধ্যে নিলাম, তো বাটির মধ্যে এখন একটা রস নিলাম, ঠিক আছে, এই পাতাটাকে এভাবে নির্যাস করে একটা রস নিচ্ছি এই পাতাটার,
ঠিক আছে, এই রসটা মনে করো তুমি আমি একটা জায়গায় নিয়ে রাখলাম, ঠিক আছে, এইখানে আমি এখানে মনে করো এই পাতার রসটা আমি নিয়ে রাখলাম, ঠিক আছে, কিছু পরিমাণ রস আমি নিয়ে রাখলাম। তাহলে এই রসের মধ্যে কি কি আছে বলো দেখি। এই হচ্ছে পাতার রস, ভালো করে বুঝবা। এই পাতার রসের মধ্যে তাহলে কি কি আছে? এই পাতার রসের মধ্যে ক্লোরোফিল থাকতে পারে, জ্যান্থোফিল থাকতে পারে, আরো অনেক পদার্থ থাকতে পারে, ঠিক আছে। মনে করো এ আছে, বি পদার্থ আছে, সি পদার্থ আছে, মনে করো তিনটা পদার্থ, আরো অনেক থাকতে পারে কিনা? থাকতে পারে না? থাকতে তো পারে, ঠিক আছে। তো মনে করো এখানে ক্লোরোফিল, এটা ঠিক আছে, এটা এ মনে করো ক্লোরোফিল, বি মনে করো জ্যান্থোফিল, হ্যাঁ জ্যান্থোফিল, আরো কি কি আছে? ক্লোরোফিল, জ্যান্থোফিল, আর কি আছে আমি তো ভুলে গেছি, তো বহুদিন বায়োলজি পড়ি না। হ্যাঁ, বাট আমি বায়োলজি পড়াইলে দেখবা যে বায়োলজিও পড়াইতে পারবো, ঠিক আছে। কেরাটিন আছে, কেরোটিন তো ইয়াতে, কেরাটিন না চুলে থাকে, কি বলো, বুঝলাম না। কি থাকে, আর কি ফিল থাকে? আর কি ফিল থাকে বলো না, কি তোমরা বায়োলজি পড়ো না? সাইকোথায়ামিন, আচ্ছা হইলো, সাইকোথায়ামিন কথার কথা ধরে নিলাম, আচ্ছা। হ্যাঁ, ক্যারোটিন, আচ্ছা আমি ইয়া নিয়ে ওই যে সাইকোথায়াফিন, বুঝতেছি না তোমরা কি লিখতেছো। সাইকোথায়ামিন, ওকে সাইকোথায়ামিন নিলাম আমি, কথার কথা একটা নিলাম সাইকোথায়ামিন। থাকতে পারে কেরাটিন, আমি জানি না। সাইকোথায়ামিন, ওকে, এই তিনটা মনে করা আছে। তাহলে এই একটা রসের মধ্যেই তিনটা কিছু আছে, ঠিক আছে। এ মনে করো একটা রস, এই একটা রসের মধ্যেই এইখানে এ আছে, এখানে বিও আছে, এখানে সিও আছে। এখন আমি তোমাকে বললাম এ বি সি পৃথক করো, এ বি সি পৃথক করো, তুমি করতে পারবা? কিভাবে করবা, কিভাবে পৃথক করবা এ বি সি? কিভাবে করবা বলো? তিনটা তো মিক্সড অবস্থায় আছে, এটাকে পৃথক তুমি কিভাবে করতে পারো? একজন বলছে দ্রাবক নিষ্কাশনের মাধ্যমে, মানে দ্রাবক নিষ্কাশন তো অনেক বড় একটা মেথড। দ্রাবক নিষ্কাশন না, এটাকে আমরা বলি ক্রোমাটোগ্রাফি, রঙিন জিনিস। ক্রোম মানে কি? ক্রোম থেকে রং, রং রং, তাহলে এগুলোকে আমরা পৃথক করতে পারি হচ্ছে ক্রোমাটোগ্রাফি নামক একটা টেকনোলজি দিয়ে। কি দিয়ে? ক্রোমাটোগ্রাফি, CHRO, ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে, ক্রোমাটোগ্রাফি, এটা দিয়ে আমরা এটাকে পৃথক করতে পারি। তো এই ক্রোমাটোগ্রাফির কাজটা বোঝা গেছে। ক্রোমাটোগ্রাফি কি কাজে ব্যবহার করা হয়? ক্রোমাটোগ্রাফি হচ্ছে বিভিন্ন একটা একটা জিনিসের মধ্যে অনেকগুলো জিনিসের যে মিক্সচার থাকে, এই মিক্সচার থেকে প্রত্যেকটা উপাদানকে পৃথক করার কারণে কাজে ব্যবহার করা হয়। এটা কি বোঝা গেছে, ফিল করা গেছে? অনেকে বোঝে না ক্রোমাটোগ্রাফি জিনিসটা কি, ঠিক আছে। তো মনে করো জ্যান্থোফিল আছে, ক্লোরোফিল আছে, ঠিক আছে, বা সাইকোথায়ামিন আছে। এখন এগুলোকে যদি আমি পৃথক করতে চাই, এগুলো এক একটা কালার, হ্যাঁ, সবুজ কালার, হলুদ কালার, ঠিক আছে, সব তো মিক্স আকারে আছে, একটা কালারের মধ্যে তো একটা কালার থাকে না। তো এগুলোকে আমরা পৃথক করতে পারি যেভাবে, যে টেকনোলজি দিয়ে, সেটাকে আমরা বলছি হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ওকে, ক্রোমাটোগ্রাফি, ওকে। এখন আমরা একটু যদি সংজ্ঞাটা পড়ি, এখন যদি আমরা একটু সংজ্ঞা পড়ি, দেখো বলছে যে বিশেষ ধর্মী পদ্ধতিতে জৈব যৌগের দুই বা ততোধিক উপাদানের কোন মিশ্রণকে, ঠিক আছে, ঠিক আছে, মাঝের লেখা বাদ দাও, মিশ্রণকে মিশ্রণকে অধিশোষণ মাত্রায় কিংবা বন্টন সহগের উপর ভিত্তি করে বিভিন্ন স্তরে পৃথক করা সম্ভব হয়, তাকে ক্রোমাটোগ্রাফি বলে। মাঝের লেখাটুকু বাদ দাও, এতটুকু দেখো, যে বিশেষ ধর্মী পদ্ধতিতে জৈব যৌগের দুই বা ততোধিক উপাদানের মিশ্রণকে কি করা হয়? বন্টন সহগের উপর ভিত্তি করে পৃথক করা হয়, তাকে ক্রোমাটোগ্রাফি বলে।
এখন বন্টন সহগ কেন? বন্টন সহগের উপরে তো নির্ভর করবে, আগের দিনে তো পড়ে আসছো, আগের দিন পড়ে আসছো না, বন্টন সহগ যেটার বেশি মানে কেডি মানে কি, একটাতে দ্রাব্যতা আর একটাতে দ্রাব্যতা, যেখানে দ্রাব্যতা বেশি তার বন্টন সহগ বেশি। তাহলে বন্টন সহগ মানে কি, দ্রাব্যতাটা মানে দ্রাব্যতার একটা মানে তোমার হচ্ছে অনুপাতিত হচ্ছে বন্টন সহগ। যে কোনো জিনিসই পৃথক হওয়ার সময় তার বন্টন সহগের উপর ভিত্তি করে পৃথক হবে। তাহলে ক্রোমাটোগ্রাফি হচ্ছে জৈব যৌগের 2 বা ততোধিক উপাদানকে, আমি আগের পেজ থেকে পড়াই, সংজ্ঞাগুলো মুখস্থ করার দরকার নাই তো, বুঝে পড়বা। কি বললাম, জৈব যৌগের 2 বা ততোধিক, ক্লোরোফিল, জ্যান্থোফিল, সাইকোথায়ামিন, এরকম 2 বা ততোধিক উপাদানকে এদের বন্টন সহগের উপর ভিত্তি করে পৃথক করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে ক্রোমাটোগ্রাফি। এবার আমরা ডিটেলসে পড়বো যে এখানে কি কি থাকে। ঠিক আছে, চলো আমরা এবার ডিটেলসে যাই যে ক্রোমাটোগ্রাফিতে আসলে কি কি থাকে। ক্রোমাটোগ্রাফিতে 2টা উপাদান থাকে, ঠিক আছে, ভালো করে লিখো, তাহলে তোমাদের বইয়ে রিডিং পড়তে সুবিধা হবে। বইয়ে খুব ডিটেলসে লেখা আছে, অনেক ডিটেলসে লেখা বইয়ে ক্রোমাটোগ্রাফি জিনিসগুলো, থিওরিটিক্যাল জিনিস তো, যে কোনো একটা বই থেকে ছাপাই দিছে মনে করো, বাংলা করে লিখে রেখে দিছে। তো ক্রোমাটোগ্রাফিতে 2টা ফেজ থাকে। ফেজ, একটা ফেজ হচ্ছে স্টেশনারি ফেজ, স্টেশনারি ফেজ বা যেটাকে বলা হচ্ছে স্থির দশা, ঠিক আছে, বা স্থির মাধ্যম, স্থির মাধ্যম বা হচ্ছে স্থির দশা। আরেকটা হচ্ছে সচল বা মোবাইল ফেজ, আরেকটা হচ্ছে মোবাইল ফেজ, মোবাইল ফেজ এটাকে বলা হচ্ছে সচল দশা। মোবাইল মানে সচল জিনিস, মোবাইল মানে যেগুলো চলাচল করে, অটোমোবাইলের নাম শুনছো না? অটোমোবাইল মানে কি, যে তোমার হচ্ছে যেগুলো চলাচল করে রাস্তাঘাটে, এটাকে তো আমরা অটোমোবাইল টেকনোলজি বলি। সচল দশা বা মাধ্যম, এই 2টা ফেজ থাকে। একটা ক্রোমাটোগ্রাফি করতে গেলে আমাদের এই 2টা ফেজ থাকে, একটা লাগে স্টেশনারি ফেজ, একটা হচ্ছে কি মোবাইল ফেজ। ঠিক আছে, স্টেশনারি ফেজ, একটা হচ্ছে মোবাইল ফেজ। ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা ভাই, ঠিক আছে, ভালো করে বুঝবা। এটা না বুঝতে পারলে জীবন বৃথা, এটা না বুঝতে পারলে জীবন বৃথা। আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে, একটু সময় দিবা আমাকে। ওকে, দেখো আমি এখানে মনে করো হচ্ছে একটা পদার্থ দিয়ে দিলাম, আমি এখানে মনে করো একটা পদার্থ দিলাম, ঠিক আছে। আচ্ছা, খেয়াল রাখো, খেয়াল রাখো, একটা পদার্থ দিলাম, এবার এইখানে লিকুইড আছে, লিকুইড আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যে কাজটা করব ভালো করে খেয়াল করবা, এখন আমি যে কাজটা করব, এটাকে আমি এর মধ্যে ডুবাই দিলাম, এর মধ্যে ডুবাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এক কাজ করি, আগে এটাকে কপি করি, ঠিক আছে। আচ্ছা, এটাকে কপি করলাম। শোনো, বলো তো, এই যে এর উপরে যে আমি রঙের ফোঁড়াটা দিলাম, এটা কি স্থির থাকে? এটা কি স্থির ওইখানে? আপাতত, আপাতত কিন্তু এটা এখানে স্থির, ঠিক আছে। এটাকে আমরা বলছি স্টেশনারি ফেজ, ঠিক আছে। এটাকে আমরা বলছি স্থির মাধ্যম, এটা আপাতত এখানে স্থির। এরপরে যখন কিনা আমি ভাই এটাকে এর মধ্যে ডুবাই দিচ্ছি, ঠিক আছে, এটাকে আমি ডুবাই দিচ্ছি, তো আসলে শুরুতে শুরুতে এর মধ্যে কি ছিল বলতো? শুরুতে এর মধ্যে মনে করো এখানে তো একটা উপাদান না, এর মধ্যে উপাদান আছে এ প্লাস বি, 2টা উপাদান আছে। এখন এই যে এর ভিতরে তো ভাই একটা সলিউশন আছে, এই সলিউশনটার সাথে এই যে ভেতরে যে মনে করো এখানে আছে ইথানল, কথার কথা, এখানে আছে ইথানল, একটা অ্যালকোহল, ইথানল। এই ইথানলের সাথে এই যে নির্যাসটা বা রসটা, এটা দ্রবীভূত হবে, দ্রবীভূত হয়ে ওর ভিতরে তো মনে করো 3টা পদার্থ আছে, 2টা পদার্থ আছে এ আর বি। এখন এ আর বি এর সাথে এই কি কি যোগ হইলো বলতো? ইথানল যোগ হইলো, ইথানল যোগ হইলো। দ্রাবক নিষ্কাশন বুঝলে এটা ভালো বুঝবা, ইথানল যোগ হইলো। এবার দেখো, এবার দেখো, আচ্ছা, এবার বিক্রিয়া হবে কি, ইথানলের সাথে ইথানল, এ যে ইথানলে দ্রবীভূত হবে,
বি যে ইথানলে দ্রবীভূত হবে, এ যে ইথানলে দ্রবীভূত হবে, বি যে ইথানলে দ্রবীভূত হবে, এবং যেটা হবে দেখো দ্রবীভূত হবে এবং ইথানলটা কি হবে জানো, এই গা বরাবর উপরে উঠতে থাকবে, এই বরাবর ইথানলটা বেয়ে বেয়ে উপরে উঠতে থাকবে। মনে করো এটা হচ্ছে একটা ফিল্টার পেপার, ফিল্টার পেপার, ইথানলটা এভাবে উপরে উঠতে থাকবে। তো ইথানলটা যখন উপরে উঠবে তখন ইথানলের সাথে যেটা দ্রবণীয় হবে, প্রথমে যেটা দ্রবণীয় হবে ওইটাকে নিয়ে, মনে করো ইথানল তো এভাবে উপরে উঠবে, ইথানল এটাকে নিয়ে উপরে উঠে যাবে, মনে করো একটাকে নিয়ে উপরে উঠে গেল, ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা মনে করো ইথানলের সাথে 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 উঠে উপরে চলে গেছে। আর আরেকটা যে বি, বি মনে করো ইথানলের সাথে উপরে উঠতে 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 এখানে চলে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে বি। এরকম ভাবে সেপারেট হয়ে যাবে, এভাবে সেপারেট হয়ে যাবে। ইথানলটা যখন উপরে উঠবে, এটা হচ্ছে মোবাইল ফেজ, ইথানলটা উপরে উঠবে, উপরে উঠার সময় এও ইথানলে দ্রবীভূত হবে, বিও ইথানলে দ্রবীভূত হবে। এখন দেখা যাচ্ছে যে কে ডি এ ইজ গ্রেটার দেন কে ডি বি, মানে এ এর বন্টন গুণাঙ্ক বেশি, তাহলে এ এর দ্রাব্যতা বেশি হবে এখানে, তখন এ সুন্দর করে উপরে উঠে যাবে, বেশি উপরে চলে যাবে। আর বিটা কি হবে, বিও দ্রবীভূত হবে, বাট এটা এখানে এসে থেমে যাবে, অত উপরে যাইতে পারতেছে না। এইভাবে আমরা ক্রোমাটোগ্রাফি দিয়ে বন্টন গুণাঙ্কের উপর ভিত্তি করে কি করতে পারি, এটাকে পৃথক করতে পারি। তখন কি হবে জানো, তখন এটা আস্তে আস্তে কি হয়ে যাবে, এটার তীব্রতা কমে যাবে, দেখবা এই জায়গাটা আর এখানে কোনো নির্যাস নাই, উপরে উঠে গেছে, ঠিক আছে, এরকম একটা জিনিস। এখন এটা ফিল করা গেল না ভাই, এটা আসলে ফিল করা গেল না। তো এটা ফিল করানোর জন্য আমাদেরকে এটার একটা ভিডিও দেখতে হবে ক্রোমাটোগ্রাফির, যে আসলে ক্রোমাটোগ্রাফি কিভাবে ওয়ার্ক করে। সো চলো আমরা একটু দেখি। হ্যাঁ, মোটামুটি যারা বুঝতে পারছো তারা তো খুবই ভালো, ঠিক আছে। এবার আমি একটা ভিডিও দেখাই, একটা ভিডিও দেখলে বা কয়েকটা ভিডিও দেখলে তোমাদের এই জিনিসটা খুবই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, যেটা তোমরা নিজেরাও করতে পারতা, বাট আমি দেখাই দিচ্ছি, নো প্রবলেম, নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। ওকে, সো আমি এখানে গেলাম, ইউটিউব, তাই না, ইউটিউব, ইউটিউব কই কই কই, এই যে IOUTUB, ইউটিউব। ওকে, কি কি লিখে সার্চ দিবা বলো দেখি। হ্যাঁ, ক্রোমাটোগ্রাফি, CHROMATO, ক্রোমাটোগ্রাফি, আচ্ছা, GRAPHY, এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট। ওকে, ওকে, এটা দেখতে পারি আমরা। এটা যদি একটু দাঁড়াও, এটা সাউন্ড তো বাবারে বাবা, যে সাউন্ড এটার, এটা সাউন্ড কেমনে এখন কমায়, হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা অন্য একটা দেখি, এটা হচ্ছে বিশাল সাউন্ড, এটা দেখি আমরা। হ্যাঁ, এটা দেখতে পারি, এটা দেখো। This is a chromatography experiment from my new book, ভালো করে Science দেখো, Internet, which came out on the 8th of August, bro. You just get a little filter paper and draw a pen. এই যে দেখো পেপার, ঠিক আছে, এটা একটা ফিল্টার পেপার। এখন এই ফিল্টার পেপারের উপরে কোনো একটা দাগ দিবা, তুমি কালি দিবা, ঠিক আছে, কালিগুলো তো জেনারেলি জৈব যৌগই থাকে, কার্বন টার্বন এগুলো থাকে। তো তুমি একটা দাগ দিবে, ও দাগ দেওয়ার পরে এটাকে কি কোনো একটা ইথানল বা আদার কোনো একটা সাবস্টেন্সে কি করবে, এটা ডুবানো হবে, তাই তো। Pencil line on it. এই যে So দেখো, you just get some colored pens and draw some এই dots দেখো, on the line. Then after that, you just put a label এই যে, ঠিক আছে, এই দাগগুলো দেওয়া হইলো। ওকে, with the dots on it. You know what I'm এ saying? বি Then you get a সি এন্ড little ডি। straw or a cocktail stick and put it through the filter paper in it. And you put it into a glass and that. Then you got to pour some water in there. But you got to be careful though because the আচ্ছা, এখানে পানি দেওয়া হয়েছে, এখানে পানি দেওয়া হয়েছে, এখানে কিন্তু পানি দেওয়া হয়েছে, বুঝছো। পানি দেওয়ার পরে দেখবা যে এগুলো উপরে উঠে যাবে। আচ্ছা বলো, যার বন্টন গুণাঙ্ক বেশি সে বেশি উপরে যাবে, নাকি যার বন্টন গুণাঙ্ক কম সে বেশি উপরে যাবে?
যার বন্টন সহগ বা বন্টন গুণাঙ্ক বেশি সে উপরে যাবে, নাকি যার বন্টন গুণাঙ্ক কম সে বেশি উপরে যাবে? সো যে বেশি দ্রবীভূত হবে সে সাথে 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 উপরে চলে যাবে, যে কম দ্রবীভূত হবে সে নিচে থেকে যাবে। ঠিক আছে, দেখবা এটাই হবে। Water should just touch the tip of the দেখো filter paper, you know what I'm saying, fam? And then as the water diffuses into the paper and over the ink, it separates the ink into different pigments in it, you know what I'm saying, fam? Now some pigments are more soluble. দেখো 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 এই জায়গাটা দেখো, ও এখানে থেকে গেছে, ও এখানেই থেকে গেছে, এ যে ও এখানে থেকে গেছে। বি দেখো, বি শুরুতে কোন কালার ছিল মনে আছে? শুরুতে ছিল পিওর সবুজ কালার, এখন দেখো অল্প পরিমাণে হলুদ হয়ে গেছে, উপরে আবার আকাশী হয়ে গেছে, মাঝখানে একটু সবুজ আছে। আবার যে নীল কালারটা নিয়েছিল দেখো, নীল কালারে উপরের দিকে কিছুটা আকাশী কালারের হয়ে গেছে, মাঝখানে কিছুটা বেগুনি কালার হয়ে গেছে। ঠিক আছে, সো বিভিন্ন কালারে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে ক্রোমাটোগ্রাফি। মানে তুমি এটাকে দিচ্ছ, এটা এখানে থেকে যাচ্ছে, এটা কিন্তু সাথে 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 উপরের দিকে উঠে যাচ্ছে। বুঝলা? আমি কি বুঝাইতে পারছি? যদি ফিল্টার পেপার থাকতো তাহলে আমরা করাই দেখাইতে পারতাম এটা। That's why they're traveling further up the paper and that. Like blue, for example, that's going up very far, cause you know what I'm saying? We can see that the orange ink didn't travel because it's not soluble in water. এই যে দেখো, এটা কোন কালার হয়ে গেছে এখন দেখো, ছিল সবুজ, ঠিক আছে, বাট এখন মানে বিভিন্ন কালারের একটা ভাগ হয়ে গেছে না? হ্যাঁ, ওই যে দেখো উপরের দিকে আবার একটু আকাশী কালার হয়ে গেছে। এই তো বুঝা গেছে। আমরা যদি আরো কয়েকটা দেখি, ঠিক আছে, এটা দেখতে পারি আমরা। দেখো এটা দেখো, উপরের দিকে উঠতেছে উঠতেছে, দেখো কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে। মানে এক এক দেখো 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 কালার কতগুলো চেঞ্জ হচ্ছে, এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, বিভিন্ন কালার কিন্তু ভাগ হয়ে গেল। এখানে দেখো কয়েকটা কালার আছে, আবার দেখো সবার উপরে আরো, মানে উপরে কিন্তু হচ্ছে গোলাপি কালার হয়ে গেল। দেখলা, কালো কালার ছিল, কালো কালার থেকে কতগুলো রকমের কালার হয়ে গেল। তো বোঝা গেছে, খুবই সহজ, এটা তোমরাই বাসায় করতে পারবা। আমাদের কাছে মানে ওই ফিল্টার পেপার ছিল না বলে আমরা করতে পারি না, দ্যাটস ইট। ঠিক আছে, আরেকটা ক্রোমাটোগ্রাফি আছে, এটা তোমরা একটু দেখো। ঠিক আছে, এই ক্রোমাটোগ্রাফিটাতে আমরা আসতেছি একটু পরে। এই ক্রোমাটোগ্রাফিটাও তোমরা একটু খেয়াল রাখো, এটাও একটা বিশেষ ধরনের ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, এখানে আমরা পড়বো, এটাও দেখবো, এটাকে বলা হয় কলাম ক্রোমাটোগ্রাফি, আমরা দেখবো। ঠিক আছে, তাহলে বোঝা গেল। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই যে এখন ফিল করা যাচ্ছে, এই যে ডুবাইলাম, এটা অ্যাসিটনটা কি হবে, মানে সরি ইথানলটা উপরের দিকে উঠতে থাকবে। ঠিক আছে, যেটা বেশি দ্রবণীয় তাকে উপরে নিয়ে চলে যাবে, যেটা কম দ্রবণীয় তাকে একটু নিচে রাখবে। সো এইভাবে দুইটা আমার পৃথক হয়ে যাবে। ওকে, খাদেমূল বলছে এটা দিয়ে আমরা কি করতে পারি? ওই যে বললাম, একটা যৌগের মধ্যে মানে একটা রসের মধ্যে বিভিন্ন আছে, জ্যান্থোফিল আছে, ক্লোরোফিল আছে, হ্যাঁ, অনেক রকমের জিনিস আছে। এখন এটাকে তো তুমি পৃথক করতে চাও, মনে করো তুমি জ্যান্থোফিল আলাদাভাবে চাও, তুমি ক্লোরোফিল আলাদাভাবে চাও, তো তোমাকে তখন এগুলো আলাদাভাবে বের করার জন্য এই টেকনিকটা, বোঝো নাই? হুম, ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে, এবার দেখো, এবার দেখো, ও তাহলে বলো দেখি, এখানে এই যে এটা আছে ভাই, এটা হচ্ছে আমাদের স্টেশনারি ফেজ, আর এই যে ইথানলটা যেটা উপরে বেয়ে 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 যাচ্ছে সেটা হচ্ছে আমাদের মোবাইল ফেজ। তাহলে স্টেশনারি ফেজটা এখানে এমনে আছে, মোবাইল ফেজটা এমনে এমনে যাওয়ার সময় একে নিয়ে চলে যাচ্ছে। তাহলে দুইটা ফেজ থাকে আমাদের, স্টেশনারি ফেজ, আর একটা হচ্ছে কি ফেজ বলতো, আর একটা হচ্ছে তোমার মোবাইল ফেজ। স্টেশনারি ফেজ, মোবাইল ফেজ, দুইটা ফেজ থাকে আমাদের ক্রোমাটোগ্রাফিতে। ওকে, এবার সংজ্ঞাটা পড়ো। যে বিশেষ ধর্মী পদ্ধতিতে জৈব যৌগের দুই বা ততোধিক উপাদানের কোনো মিশ্রণকে একটি স্থির দশায় রেখে, যে স্থির দশায় রাখবো, এবং অপর একটি সচল দশায় রেখে সচল দশাকে স্থির দশার সংস্পর্শে প্রবাহিত করলে, সচল সচল দশাকে স্থির দশার সংস্পর্শে প্রবাহিত করে মিশ্রণের উপাদানগুলোকে বন্টন গুণাঙ্কের উপর ভিত্তি করে আলাদা করা, এটাকে বলা হচ্ছে কি? ক্রোমাটোগ্রাফি। অধিশোষণ হচ্ছে
গায়ে লেগে থাকা, গায়ে গায়ে লেগে থাকা, ভিতরে ঢুকে না যাওয়া। অধিশোষণ মানে গায়ে, ঠিক আছে, গায়ে লেগে থাকা। একটা তো হচ্ছে ভিতরে ঢুকে যায় যেটা, সেটা অধিশোষণ না। যদি শুধু গায়ে লেগে থাকে সেটাকে আমরা অধিশোষণ বলি। ক্লিয়ার? টিস্যু দিয়ে করা একটু টাফ হবে না, টিস্যু দিলে সাথে সাথে উঠে যায়, পানি সাথে সাথে উঠে যাবে উপরে একদম ধুম করে। ওকে, তাহলে ক্লিয়ার আমাদের, ঠিক আছে। সো আমরা এখন একটু পড়াশোনায় যাই। আমরা দেখে ফেললাম, ফিল করা হয়ে গেছে, সো বহুত ফিলিংস নিয়ে ফেললাম, এখন আমাদেরকে পড়তে হবে। সো দেখো, ক্রোমাটোগ্রাফি পদার্থের ভৌত ধর্ম এবং পৃথকীকরণ পদ্ধতির মূলনীতির উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। হোয়াট ইজ অধিশোষণ? অধিশোষণ হচ্ছে অ্যাডজর্পশন, অ্যাডজর্পশন, নট অ্যাবজর্পশন, অ্যাডজর্পশন। অ্যাডজর্পশন মানে হচ্ছে অধিশোষণ, ঠিক আছে। মনে করো এরকম একটা সারফেস তোমার কাছে আছে, সারফেস মানে হচ্ছে উপরের যে জায়গাটা, ঠিক আছে। তো এর গায়ে যদি কোনো কিছু লেগে থাকে, ঠিক আছে, মনে করো এর গায়ে এই সবুজ সবুজ পদার্থগুলো গায়ের উপরে লেগে আছে, এটাকে বলা হচ্ছে অধিশোষণ বা অ্যাডজর্পশন, অধিশোষণ বা অ্যাডজর্পশন। আর শোষণ কি? শোষণ হচ্ছে পুরোটাই ভেতরে ঢুকে যাবে, এটা হচ্ছে শোষণ। বুঝাতে পারছি? শোষণ আর অধিশোষণ, অধিশোষণ হচ্ছে জাস্ট খালি গায়ে লেগে থাকবে, দ্যাট ইজ অ্যাডজর্পশন। আর ভেতরে ঢুকে গেলে সেটা হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাব আর অ্যাড, অ্যাব অ্যাড। অ্যাব কি? শোষণ করে ভিতরে ঢুকে যাবে, আর অধিশোষণ কি? জাস্ট গায়ের উপরে লেগে থাকবে আলতো ভাবে, এটাই। বুঝতে পারছো? ওকে, তো দিস ইজ দ্য মেইন থিং। অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, এটা ওই যে কে অধিশোষিত হচ্ছে বেশি ওই অনুযায়ী নিয়ে চলে যাবে। বন্টন ক্রোমাটোগ্রাফি হচ্ছে বন্টন গুণাঙ্কের উপর ভিত্তি করে। আয়ন ক্রোমাটোগ্রাফি, পরিব্যাপন ক্রোমাটোগ্রাফি। সো এগুলো আমাদের লাগে না, আমরা এই দুইটার ভিতরে কিছু কিছু দেখব। অধিশোষণ আর বন্টন ক্রোমাটোগ্রাফি এর মধ্যে আমরা কিছু কিছু দেখব, ঠিক আছে। আচ্ছা, সো দেখো, সচল দশা প্রকৃতির উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফি আবার দুই ভাগে, মানে যে সচল দশা মানে যেটা উপরের দিকে উঠতেছে, এটার উপর ভিত্তি করে আবার ক্রোমাটোগ্রাফি দুই রকম। একটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি, আর একটা হচ্ছে তরল ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে। ঠিক আছে, তো গ্যাসের মধ্যে আবার দুই রকম হতে পারে, ঠিক আছে। গ্যাসের মধ্যে আবার দুই রকমের হতে পারে, গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি, আবার হইতে পারে গ্যাস সলিড ক্রোমাটোগ্রাফি, মানে গ্যাসের সাথে লিকুইড, গ্যাসের সাথে সলিড। আর তরলের উপরে কি হইতে পারে? তরল হইতে পারে হচ্ছে লিকুইড লিকুইড, লিকুইড লিকুইড হইতে পারে, অথবা লিকুইড সলিড হইতে পারে, লিকুইড সলিড ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে। এই হতে পারে তাহলে গ্যাস ক্রোমাটোগ্রাফি আর তরল ক্রোমাটোগ্রাফি, এটা সচল দশার উপর ভিত্তি করে। মানে তোমার যেটা উপরে বেয়ে বেয়ে উঠবে, এটা লিকুইড হইলে একরকমের ক্রোমাটোগ্রাফি, এটাকে বলবো আমরা লিকুইড ক্রোমাটোগ্রাফি, তরল ক্রোমাটোগ্রাফি। আর যদি ওইটা আমার মোবাইল ফেসটা যদি মানে আমার গ্যাস হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো বলো? সেটাকে আমরা বলবো হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি। আচ্ছা, তাহলে এই যে দেখো জিএলসি, জিএলসি মানে হচ্ছে গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি, গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি। জিএসসি গ্যাস সলিড ক্রোমাটোগ্রাফি। এলএলসি লিকুইড লিকুইড ক্রোমাটোগ্রাফি। এলএসসি, ঠিক আছে, লিকুইড সলিড ক্রোমাটোগ্রাফি। আরেকটা আছে এইচপিএলসি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে। এরকম ক্রোমাটোগ্রাফিও আছে, এগুলো তোমাদের লাগবে না, ঠিক আছে। এগুলো মনে করো যখন তোমরা বড় হবা, ঠিক আছে, কেমিস্ট্রি নিয়ে কাজ করবা, লাইফ সায়েন্স নিয়ে কাজ করবা, তখন তোমাদের এগুলো লাগবে। মৃদুল, আপনার নাম কি? আমার নাম হচ্ছে তান্ত্রিক, ঠিক আছে, আমার নাম হচ্ছে তান্ত্রিক। এখন আজকাল না আমার নিজের নাম বললে কেউ চেনে না, তান্ত্রিক বললে ও আচ্ছা তান্ত্রিক, হ্যাঁ চিনি তো, ওই যে ক্লাস নেই, ঠিক আছে। ওকে ওকে, কলাম ক্রোমাটোগ্রাফি ভালো করে বুঝবা, কলাম ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে। সো এই কলাম ক্রোমাটোগ্রাফিটা তোমরা যদি পড়ো, তাহলে তোমরা হাজারি স্যারের বই থেকে পড়বা ক্রোমাটোগ্রাফি গুলো, তোমরা হাজারি স্যারের বই থেকে পড়বা, রিডিং দিবা, ঠিক আছে। তো কলাম ক্রোমাটোগ্রাফিতে যে জিনিসটা করা হয়, শোনো, কলাম ক্রোমাটোগ্রাফিতে যে জিনিসটা করা হয়, এখানে খেয়াল রাখো, এখানে হচ্ছে তোমার এই যে বুরেট নেওয়া হয়, কি নেওয়া হয় ভাই? বুরেট নেওয়া হয়, হচ্ছে বুরেট,
এই যে এদিকে আসলো, এই যে আসলো, ঠিক আছে, বুরেট। এই হচ্ছে ভাইয়া বুরেট। ওকে, তো বুরেটে হচ্ছে এভাবে একটা প্লাগ থাকে, এই হচ্ছে বুরেট। ওকে ডান, দিস ইজ বুরেট। এটার নাম এখানে থাকে না প্লাগটা, সরি, এটা এইখানে দেওয়া হয় ম্যাক্সিমাম সময়, দিলে তো প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তো দিস ইজ ইউর বুরেট। কলাম ক্রোমাটোগ্রাফি, কলাম মানে কি? কলাম মানে, আচ্ছা কলাম তো কোথায় কোথায় দেওয়া হয় বলো দেখি? যখন তোমরা বাড়ি তৈরি করা দেখছো, বাড়ি তৈরিতে কলাম দেওয়া হয় না? বাড়ি তৈরির সময় যে বিম তৈরি করে, কলাম তৈরি করে, দেখছো? কলাম তৈরি করে দেখছো? এটা দেখছো? কে কে দেখছো বলো দেখি? ভাই যে কোনো জিনিস পড়ার সময় নিজের লাইফের সাথে রিলেট করে করে পড়বা। তোমাদের বা আমাদের, তোমাদের না, আমাদের প্রবলেম হচ্ছে ম্যাক্সিমাম টিচার, আমরা মানে আমি আমার লাইফে যতগুলো টিচার পেয়েছি তাদের মধ্যে ম্যাক্সিমামই লাইফের সাথে রিলেট করে পড়াই নাই। হ্যাঁ, বাট যেসব টিচাররা লাইফের সাথে রিলেট করে করে পড়াইছে তাদেরকে, তাদের পড়াগুলো খুব কাজে দিত। হ্যাঁ, আর মানে সত্য কথা বলতে তোমাদেরকে আমি বলি যে মানে আমরা অফলাইনে যখন পড়তাম, টিচাররা পড়ানোর মাধ্যমে আমাদেরকে মোটিভেট করতো। কি বললাম? টিচাররা পড়ানোর মাধ্যমে আমাদেরকে মোটিভেট করতো। ঠিক আছে, হ্যাঁ, এভাবে পড়লে এই হবে, এভাবে করলে তুমি এইখানে রিসার্চ করতে পারবা, এখানে রিসার্চ করলে তুমি এই করতে পারবা, এই রিসার্চার থেকে ওই হইতে পারবা। হ্যাঁ, নলেজ এইভাবে গেইন করতে হয়, নলেজ থাকলে তুমি এটা করতে পারবা, নলেজ থাকলে তুমি এইটা করতে পারবা। বাট নাওয়াডেজ আমাদের যেটা হয়, মানে তোমাদের আসলে পড়ানোর মাধ্যমে মোটিভেশন দরকার হয় না, তোমাদের মোটিভেশনের মাধ্যমে পড়ানোর দরকার হয়। কি করো তোমরা? আমি জানি, আমি জানি, এটা আমি নিজেও করেছি অনেক সময়, যে আমরা ইউটিউবে র্যান্ডম ভাবে যাই, খুবই মন খারাপ, পড়াশোনা হচ্ছে না, র্যান্ডম ইউটিউবে যে আমরা সার্চ দেই, হ্যাঁ, অমুক ভাই মোটিভেশন ভিডিও, শিশির ভাই মোটিভেশন ভিডিও। ঠিক আছে, সো অনেকে আছে মানে মোটিভেশনের কারণে ফেমাস, মানে ইটস নট আ ব্যাড থিং, ইটস অবভিয়াসলি আ গুড থিং। হ্যাঁ, বাট ওই যে নেসেসারি ইভিল যেটা পড়ছো না তোমরা, সব মানে অনেক জিনিসই আছে, এটা হচ্ছে নেসেসারি ইভিল, এটা মানে এটা তোমার প্রয়োজন, আবার এটা বেশি হয়ে গেলে সমস্যা। পড়ছো না নেসেসারি ইভিল? ওটা কি? ওই যে, হ্যাঁ, পাতার মাধ্যমে যেটা বের হয়ে যায় তরল, কি বলে ওইটাকে? প্রসিডিউরটার নাম আমার মনে আসতেছে না এই মুহূর্তে। হ্যাঁ, তো এই যে এই পাতার মাধ্যমে যে হচ্ছে পানি বের হয়ে যায়, এখন এটা যদি বেশি পরিমাণে বের হয়ে যায় তাহলে এটা গাছের জন্য ক্ষতিকর না? গাছের জন্য ক্ষতিকর। তো এই জন্য এটাকে কি বলা হয়? এটাকে নেসেসারি ইভিল বলা হয়, প্রসেদন, তাই না? তো এই তো এই মোটিভেশনটাকেও আমি ওয়ান কাইন্ড অফ নেসেসারি ইভিল হিসেবে নেই, যেটা হচ্ছে একটা নেসেসারি ইভিল। মানে তুমি যখন নিচ্ছ ভাল লাগতেছে, ভাল লাগতেছে, বাট এটা যখন মানে বেশি হয়ে যাবে ভাই, তখন এটা তোমার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যার নিজের মোটিভেশন মানে নিজে না, মানে তার আসলে ভাই মানে এই লাইফে সাকসেস করা খুব কঠিন। এই দুনিয়া ভাই অন্যরকম, এখন দেখতেছে একরকম, কিছুদিন পরে দেখবা আর একরকম। এখানে তোমার জন্য কেউ ভাবে না, এখানে তোমার জন্য কেউ ভাবে না। এখন বলবো ভাই আপনিও ভাবেন না? আরে ভাই বাস্তবতা এটাই, তোমার জন্য কে ভাবে? কি ভাবে? হ্যাঁ, আমারে আজকে থেকে ইয়া করা হোক, মানে টাকা তুমি দেওয়া বন্ধ করো, দেখি তোমারে কে পড়াই। ঠিক আছে, বাসায় টিচার আছে তোমার, মনে করো তুমি বাসায় টিচার প্রাইভেট পড়তেছো, তুমি এক কাজ করো না, তুমি 2 মাস বেতন বন্ধ করে দাও, দেখি পড়াই কিনা। পড়াবে? পড়াবে না। তুমি স্কুলে 5 মাস বেতন না দিয়ে দেখো কি করে। হ্যাঁ, সো বাবা মা বাদে আসলে আমাদেরকে নিয়ে কেউ ভাবে না। তো এই মানে নেসেসারি ইভিল জিনিসটা একটু ক্ষতিকর, খুবই ক্ষতিকর। ঠিক আছে, মানে গাছের নেসেসারি ইভিল আর আমাদের নেসেসারি ইভিলের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, কারণ মানুষ তো আসলে মানুষই ভাই, মানে মানুষের এই মারপ্যাচ গুলো তোমরা বুঝবে না এই এই সময়ে, বহুত মারপ্যাচ আছে। সো নিজের জন্য নিজে এনাফ, এরকমটা হও, মানে আর কারো কিছু লাগবে না। শিশির ভাইয়ের যাতে মোটিভেশন দিলে তোমার বিরক্ত লাগে, দূর কি মোটিভেশন দিতেছে, আমার তো মোটিভেশন দরকার নাই। বুঝছো? ওকে, যাই হোক, সো কলাম ক্রোমাটোগ্রাফি, বুরেট, বুরেট আমরা নিয়ে এর ভেতরে আমরা কলাম বানাবো। তো বাসা বাড়িতে যখন কলাম বানানো হয়, হ্যাঁ, তো আমার এক স্যার ছিল যিনি আমার এক বন্ধুকে বিনা বেতনে পড়াইতো। হ্যাঁ, মনে পড়ছে, আমার এক স্যার আছে, আমি নাম সহই বলি, রাজশাহীতে কেমিস্ট্রি পড়তাম, হরি স্যার, স্যারের নামটা অনেক সুন্দর ছিল, হরিপ্রসাদ সিংহ।
মানে স্যারের কাছ থেকে মানে জীবনে আমি কি শিখি নাই, কেমিস্ট্রি শিখছি। মানে স্যারের কাছে আমি এমন দেখতাম, মানে স্যার 15-20 জন ব্যাচ করে পড়াইতো, মানে লিটারেলি কেউ বেতন দিত না, কেউ দিত না, স্যারের কোনো যায় আসে না। আরে দিলে দে, না দিলে না দে, ঠিক আছে। স্যার মানে মানে কোনো ইয়াই নাই, মানে আমি স্যারের কাছে 2.5 বছর পড়ছি, আমি নট আ সিঙ্গেল টাইম আমি স্যারকে বেতন চাইতে দেখছি। ঠিক আছে, এই বাবা তোমরা বেতন দিয়ে দিবা, আমি তো পড়াচ্ছি, আমার তো ভালো করে পড়াচ্ছি, তোমরা বেতন দিয়ে দিও। নট আ সিঙ্গেল টাইম, নেভার। এবং আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি স্যারের কাছে 2.5 বছরে বেতন দিছি 6,000, ফার্স্ট ইয়ারে 3,000, সেকেন্ড ইয়ারে 3,000, অ্যাডমিশনের টাইমে দেই নাই বলা চলে। এবং অ্যাডমিশনের টাইমে আমি এবং আমার এক ফ্রেন্ড নাম হচ্ছে বর্ণ, আমরা 2 জন শুধু পড়তাম স্যারের কাছে, যে 2 জন। স্যার আমাদের 2 জনকে আলাদা করে সময় দিছে। সো নাওয়াডেজ মনে করো আমরা বুয়েটিয়ানরা যদি এভাবে ব্যাচ পড়াই, নাওয়াডেজ আমরা যদি বুয়েটিয়ানরা এভাবে ব্যাচ পড়াই, 2 জনকে আমরা মিনিমাম একদিনে 5,000 টাকা নেই, বুঝছো, অ্যাডমিশনের সময়। হ্যাঁ, মানে সেরকম লেভেলের টিচার হইলে, এবং উনি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজ করে আর কি। সো উনি এই যে আমাদের 2 জনকে একসাথে পড়াইতো, নট আ সিঙ্গেল টাইম উনি আমাদেরকে বলছে যে শিশির, বর্ণ, তোমরা টাকা দাও, কখনোই বলে নাই, বুঝতে পারছো। এবং আল্লাহর রহমতে আমরা 2 জন যাইতাম, আমি এবং বর্ণ। বর্ণ হচ্ছে এখন বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ে, আর আমি হচ্ছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো আমরা 2 জনই আর কি স্যারের কাছ থেকে আর কি সাকসেস পেয়েছি আর কি বলা যায়, ঠিক আছে, শেষ পর্যন্ত থাকার কারণে। হ্যাঁ, এরকম মানুষ নাই না, আছে। হ্যাঁ, যেমন হরি স্যার আমাদেরকে এটা করাইতো, স্যারের খুব ভালো লাগে পড়াইতে, স্যার আমাদের সাথে গল্প করতো, অনেক গল্প করতো, ঠিক আছে। আমরা এখনো রাজশাহী গেলে স্যারের সাথে দেখা করি, গল্প করি। হ্যাঁ, যাই হোক। সো কলাম ক্রোমাটোগ্রাফিতে যে দেখবা যে বাসায় যখন কলাম তৈরি করা হয়, এভাবে প্রথমে একটা স্ট্রাকচার দাঁড় করানো হয় চারপাশে কাঠ দিয়ে। দেখছো, এভাবে কাঠ দিয়ে একটা স্ট্রাকচার আগে দাঁড় করানো হয়, কাঠ, চারদিকে কাঠ দিয়ে লম্বা করে দাঁড় করানো হয়। তারপরে কি করে, তারপরে হচ্ছে বালি, বালু, তাই না, বালু বা বালি যেটাই বলো না কেন, সিমেন্ট, সিমেন্ট, তারপরে ইটের টুকরো, ইটের টুকরো যেটাকে আমরা রাজশাহীতে খোয়া বলি, ইটের টুকরা, পানি, এগুলো দিয়ে মিক্স করে কি বানানো হয় বলতো, এখানে মিক্সার বানানো হয়, মিক্স বানানো হয়, মিক্স করা হয়, এভাবে এভাবে মিক্স করা হয়, মশলা বলি আমরা এটাকে, ঠিক আছে। হ্যাঁ, কি করি, সিমেন্ট দেই, বালি দেই, ইটের টুকরা দেই, ঠিক আছে, ছোট 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 করে খোয়া বলি আমরা এটাকে, পানি দিয়ে এটাকে আমরা মিক্স করি। এই যে যেটাকে আমরা মশলা বলতাম, এটাকে তখন আমরা কি করতাম, এর মধ্যে ঢেলে দিতাম, ঢেলে এভাবে এটা কি হয়ে যেত, ঢেলে 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 এভাবে আমরা দিয়ে দিতাম, ঠিক আছে। তারপরে যখন আমরা এটা 4-5 দিনে শুকাই যাইতো, শুকাইতে 4-5 দিন লাগতো না, হ্যাঁ, বাট তারপরে 4-5 দিন রাখা হইতো, পরে যখন শুকাই যাইতো তখন আস্তে আস্তে করে এই কাঠগুলোকে আমরা কি করে ফেলতাম, এই কাঠগুলো আমরা সরাই ফেলতাম, কাঠগুলো আমরা সরাই ফেলতাম, এই যে একটা কলাম দাঁড়াই যাইতো, ঠিক আছে। তো এটা তো তোমরা দেখছো। সো সেম জিনিস এখানেও এই কলাম তৈরি করা হবে। তো এখানে মশলা কি দেওয়া হবে, দ্যাটস দ্য মেইন থিং, এখানে মশলা কোনটা দেওয়া হবে। হ্যাঁ, এখানেও আমরা কলাম তৈরি করব, বাট মশলাগুলো আমরা ভিন্ন ভিন্ন মশলা দিব এখানে, ঠিক আছে। তো আমরা এখানে মশলা দেই হচ্ছে কাঁচের টুকরো, ঠিক আছে, কাঁচের টুকরো, কাঁচের টুকরা, ঠিক আছে, টিস্যু পেপার গুঁড়ো, টিস্যু পেপার গুঁড়া, ঠিক আছে। তারপরে দেওয়া হয় হচ্ছে চকের গুঁড়ো, ঠিক আছে, এগুলো দেওয়া হয় এখানে, ঠিক আছে। এগুলো কি করা হয়, একটা ইয়া করে, মানে প্রথমে ধরো মনে করো টিস্যু পেপারটা দিয়ে মনে করো এখানে একটা কলাম তৈরি করা হয়, ঠিক আছে, এখানে একটা কলাম হয়, ঠিক আছে। তারপরে মনে করো আরেকটা জিনিস দিয়ে এখানে আরেকটা কলাম হইলো, ঠিক আছে। সো এভাবে আমরা সবকিছু দিয়ে অলমোস্ট 5 থেকে 6 সেন্টিমিটারের একটা কলাম তৈরি করি। কতটুকু, 5 থেকে 6 সেন্টিমিটারের একটা কলাম আমরা এখানে তৈরি করতে পারি, ঠিক আছে। 5 থেকে 6 সেন্টিমিটারের কলাম তৈরি করি আমরা। একটু আগে দেখলাম না যে কলাম ক্রোমাটোগ্রাফি বুলেটের মধ্যে, দেখছিলাম কিনা মনে আছে, যখন আমরা ভিডিও দেখলাম তখন দেখলাম না আমরা কলাম ক্রোমাটোগ্রাফি। তোমাদের হাজারি স্যারের বইয়েও আছে এটা, তোমাদেরকে আমি একটু খুলে দেখাই, তোমরা তাহলে দেখতে পারবা।
কই গেল গা, এই যে হাজারি স্যারের বইটা খুলে তোমরা এইখানে দেখবা, এই যে দেখো, এই যে, ঠিক আছে, এই যে কলাম, কই 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 কই, এই যে কলাম, ঠিক আছে, এই যে এগুলা, এখানে দেখো, এই যে এটা, কইরে কইরে বাবা, এই যে কলাম, ঠিক আছে। তো এখানে তোমরা দেখবা, ঠিক আছে, এভাবে কলাম করা থাকে, ঠিক আছে, এবং এখানে লিখাও থাকবে, দেখবা, ঠিক আছে, কোথায় লিখা আছে, ওই যে দেখো 5 থেকে 6 সেন্টিমিটার, ঠিক আছে, চকের গুঁড়ো, তারপরে হচ্ছে অ্যালকোহল মিশায়ে এগুলা আমরা করে থাকি, ঠিক আছে, ফিল্টার কাগজের টুকরো, তারপরে গ্লাস বা উল, ঠিক আছে, এগুলা দিয়ে আমরা একটা টুকরো তৈরি করি, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। হ্যাঁ, তারপরে যেটা করি আমরা, এখন যেটাকে পৃথক করতে হবে, সেটা আমরা দেই দ্রাবক, জৈব দ্রাবক। তো জৈব দ্রাবকটা মনে করো এর ভিতরে আসলো, এখানে এসে এরকম, এর ভিতরে মনে করো কি কি উপাদান আছে, এর ভিতরে উপাদান আছে মনে করো এ আর বি, দুইটা উপাদান আছে এর ভিতরে, মনে করো উপাদান আছে এ আর বি। তো এই যে তুমি এখানে চকের গুঁড়ো দিয়েছো, কাচের টুকরা দিয়েছো, ঠিক আছে, আবার অ্যালুমিনিয়াম অক্সাইডও দেওয়া হয়, এখানে বইয়ে লিখছে কিনা আমি জানি না, ঠিক আছে, বইয়ে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড কি লিখছে, লিখছে অধিশোষণের সময়, ঠিক আছে, বাট মানে ওইভাবে লিখে নাই, ঠিক আছে, বাট অ্যালুমিনিয়াম অক্সাইড দেওয়া যায়। আর সিলিকা তো হচ্ছে ওই কাচের গুঁড়ো। তো এই যে তোমার কলাম, এই কলামে না ওরা অধিশোষিত হবে, এই কলামে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে, দেখবা যে কিছুক্ষণ পরে যেটা হবে, আর আমি এই কলামটাকে যদি আরেকটা কলাম আমি আঁকাই এখানে, আমার একটু সময় লাগবে, দেখো কি করলাম, এই যে, তো এটা হচ্ছে আমার বুরেট, ঠিক আছে। তো আমি যেটা করলাম, এখানে একটা ফেজ, এখানে একটা ফেজ, ঠিক আছে। তো এখানে মনে করো আমার সেই কাঁচের গুঁড়োগুলো দিলাম, এখানে কাঁচের গুঁড়ো, ঠিক আছে। তারপরে আমি এখানে দিলাম হচ্ছে ভাই চকের গুঁড়ো, ঠিক আছে। এরপরে এখানে আমি দিলাম হচ্ছে সেই আমার জৈব দ্রাবক, এরপরে যে জিনিসটা হবে, অধিশোষণ হবে। অধিশোষণের ফলে যেটা হবে, খেয়াল রাখবা, অধিশোষণের ফলে যে জিনিসটা হবে, এইখানে একটা লেয়ার তৈরি করবে, মনে করো এইখানে একটা লেয়ার তৈরি হবে, মনে করো এইখানে আরেকটা লেয়ার তৈরি হবে, এটা কোন কালার দিয়ে দিব, এই কালার দিয়ে দিই, এইখানে আরেকটা লেয়ার তৈরি হবে। তো এটা মনে করো আমার এর মধ্যে কি ছিল, এখানে মনে করো ছিল এ প্লাস বি, তো এটা মনে করো আমার হচ্ছে এ, আর এটা মনে করো আমার হচ্ছে বি, এইভাবে আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, এ আর বি আলাদা হয়ে পৃথক হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে জিনিস, বুঝলা। এই যে এটা হচ্ছে মনে করো এ, আর এটা হচ্ছে তোমার বি, একই দেখো দেখি, জিন 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 ডিস্টার্ব দেয়, এই হয়েছে, এই যে এ আর বি পৃথক হয়ে গেল। এবার কি করব, আমার তো এ আর বি লাগবে আলাদা আলাদা করে, ঠিক আছে। হ্যাঁ, আমার তো এ আর বি আলাদা আলাদা করে লাগবে, ঠিক আছে। তখন আমি যেটা করব, একটা নিচে একটা পাত্র নিব, নিচে একটা পাত্র নিব, এটা বের করে দিব, এটা খুলে দিব, ঠিক আছে, এই জিনিসটা খুলে দিব, এই যে খুলে ফেললাম, ঠিক আছে। এটা খুলে ফেললাম যখন, তখন এই বান্দা এখানে পড়ে যাবে, ঠিক আছে, এই বান্দা এখানে পড়ে গেল। এরপরে কি হবে, এরপরে হচ্ছে আমার তো এই বান্দা না হয় পড়ে গেল, ঠিক আছে, এই বান্দা পড়ে যাওয়ার পরে এতটুকু তো আমার নাই, ঠিক আছে, এতটুকু তো আমার আর নাই। তখন কি হবে, তখন আমি আরেকটা পাত্র নিব, ঠিক আছে, আরেকটা পাত্র নিব। এবার কি হবে, এবার হচ্ছে এই গুলাবিটা পড়ে যাবে। তো এইভাবে আমরা দুইটাকে পৃথক করে ফেলতে পারতেছি, অলমোস্ট দ্রাবক নিষ্কাশনের মতো। আমি বুঝাতে পারছি, ঠিক আছে। তাহলে এইখানে তোমার এই যে এটা সবুজটা পৃথক হয়ে গেল, সবুজটা হচ্ছে তোমার বি, আর গোলাপিটা ছিল হচ্ছে আমার এ। তাহলে এইভাবে তুমি এ প্লাস বি ছিল, এটাকে তুমি এ আর বি আকারে তুমি পৃথক করে নিতে পারলা। ক্লিয়ার?
এটা বই রিডিং না দিলে বুঝবা না। আমি অনেক কথা বলছি, এগুলো তুমি লিখে রাখতে পারো চাইলে, বাট বই রিডিং বলে তুমি বুঝে যাবা। So, তোমাকে যে আমি এতক্ষণ ধরে এটা পড়াচ্ছি, তুমি মানে আমি আমি তো দায়িত্ব নিয়ে বলতেছি যে আসলে এই জিনিসগুলো পড়াইতে গেলে তোমরা একে তো বোরিং ফিল করো, কি পড়াইতেছে হ্যাঁ, বাট এই জিনিসগুলো আমার অনেক মজা লাগতো। ক্রোমাটোগ্রাফি খুব মজার একটা জিনিস ভাই, তুমি ফিল করো মানে কত সুন্দর না একটা জিনিসটা ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, তুমি একটা জিনিস থেকে কয়েকটা জিনিস বের করে নিয়ে আসতেছো। তাহলে এই হচ্ছে আমাদের ভাইয়া কলাম ক্রোমাটোগ্রাফি। এরপরে সব থেকে ফেমাস যে জিনিসটা, এটা আমরা দেখলাম একটু আগে, আমরা দেখছিলাম না? এটা আমরা দেখছিলাম কিনা? আমি তোমাদেরকে নিয়ে একটু হতাশ। আমি হতাশার কারণটা একটু ব্যাখ্যা করি। তোমাদেরকে নিয়ে হতাশ এই কারণে যে আমি তোমাদেরকে একটা কথা বলতে বললাম যে হচ্ছে ধরো যে আমি যে যেভাবে তোমরা তোমাদের ফিডব্যাকটা, আমি রিভিউ চাই নাই। আমি বলি না যে তোমরা আমাকে নিয়ে ভালো কথা বলো সবসময়, ঠিক আছে? তোমরা আমাকে নিয়ে বলো যে ভাইয়া মানে আমি এই ডিফারেন্সটা ফিল করছি আপনার পড়ানোতে। হ্যাঁ, যে শিশির ভাই আপনি যে পড়াচ্ছেন, আপনার পড়ানো মানে আমি আগে যেভাবে পড়ে আসছি এর থেকে আপনার পড়ানোতে আমি এই অন্য জিনিসটা পাচ্ছি। এই জিনিসটা যদি কেউ ফিল করো তাহলে প্লিজ একটু শিখবো জিতবোতে জানাও, ঠিক আছে? যে তুমি আদার্স আগের পড়াশোনা এবং এই এখনকার আমি যে তোমাকে পড়াচ্ছি, বা তুমি তো কলেজেও পড়ছো, এখানেও পড়াচ্ছি, তো এর মধ্যে তুমি ডিফারেন্সটা কি ফিল করছো, এটা তুমি শিখবো জিতবোতে লিখো, ঠিক আছে? বুঝলা? বি আলাদা কেন হলো, কেন হবে না? ওই যে অধিশোষণ, অধিশোষণ, অধিশোষণ। ও আচ্ছা, আরেকটু ফিল করাই তোমাকে যে ঠিক আছে ভাই, বি কেন আসলো, মানে বি যে নিচে আসলো কারণ কি বিটা বেশি অধিশোষিত হচ্ছে। যেমন ধরো ভাই, এটা মনে করো কচু পাতা, ঠিক আছে? এটা মনে করো কচু পাতা। কি পাতা? এটা মনে করো কচু পাতা, আর এখানে মনে করো একটা টিস্যু পেপার, ঠিক আছে? আহ, টিস্যু পেপার আমার নীল হয় নাকি? এটা মনে করো টিস্যু, টিস্যু পেপার। বুঝলাম না। ওকে, টিস্যু। আচ্ছা, মনে করো এখানে আমি পানি দিলাম, এইখানে আমি পানি দিলাম। কোথায় পানি বেশি অ্যাবজর্ব হবে, বা কোথায় পানি গায়ে বেশি লেগে থাকবে? কোথায় পানি বেশি গায়ে লেগে থাকবে বলো না? কমন সেন্স কাজে লাগাও। দুইটাতে কি পানি সমান পরিমাণে লেগে থাকবে? দুইটাতে কি পানি সমান পরিমাণে লেগে থাকবে? কচুর পাতায় দেখা যাচ্ছে পানি তুমি লাগাইতেই পারবা না, পানি দিবার সাথে সাথে পড়ে যাবে, ঠিক আছে? টিস্যুতে মনে করো পানি দিবা, বেশি পরিমাণে দ্রবীভূত হয়ে যাবে। সো এক্স্যাক্টলি এখানে মনে করো বিভিন্ন টাইপের জিনিসপত্র আছে। এখন এ যেখানে বেশি মানে এ আর বি দুইটার একটা তো এখানে বেশি দ্রবীভূত হবে, বেশি জলদি ওই গায়ে অ্যাবজর্ব হবে। যখনই অ্যাবজর্ব হবে ওইটা নিচে চলে আসবে, আর যেটা কম অ্যাবজর্ব হবে সেটা উপরে থেকে যাবে। বোঝো না এই ব্যাপারটা? ঠিক আছে, ওই যে বন্টন গুণাঙ্ক, এখানে এ আর বি আছে, বিটা মনে করো নিচে নেমে চলে আসলো এখানে, আর এটা উপরে থেকে গেল। বন্টন গুণাঙ্ক, জাস্ট ইট, ঠিক আছে? জাস্ট একটু ফিল করবা, ঠিক আছে? জাস্ট তুমি ফিল করবা জিনিসগুলো। ওকে, ওকে। সো পেপার ক্রোমাটোগ্রাফি এটা আমি আর পড়াবো বলো তো? এটা তোমরা বুঝতেছো না পেপার ক্রোমাটোগ্রাফিতে কি হয়? এটা তো এক্সপেরিমেন্টে দেখলা, ওই যে ভিডিও দেখলা, ঠিক আছে? এটা উপরে উঠবে, তখন এটাকে নিয়ে 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 উপরে উঠে যাবে, এগুলাকে নিয়ে নিয়ে উপরে উঠে যাবে, দেখছো তো? এটা ওটাই পেপার ক্রোমাটোগ্রাফি। তোমাদের বইয়ে যে ফিল্টার পেপারটার কথা বলা আছে, তোমাদের বইয়ে বইয়ে একটা স্পেশাল টাইপের ফিল্টার পেপারের কথা বলা আছে, হোয়াইট ম্যান ফিল্টার পেপার। কি? হোয়াইট ম্যান ফিল্টার পেপার। এটা একটা স্পেশাল কাইন্ড অফ ফিল্টার পেপার। তো আমরা একটু হোয়াইট ম্যান ফিল্টার পেপার এটার মধ্যে একটু পার্থক্য আমরা দেখবো। তোমাদের বইয়ে একটু মানে হাজারি স্যারের বইটা যেখান থেকে কপি করা, সেখানে হোয়াইট ম্যান ফিল্টার পেপারের কথা বলা আছে, ঠিক আছে?
ক্রোমাটোগ্রাফিতে মোট দশা দুইটা, একটা হবে স্টেশনারি ফেজ আর একটা হবে মোবাইল ফেজ। ঠিক আছে, স্টেশনারি ফেজের মধ্যে অনেক কিছু থাকতে পারে, ওইটাকে নিয়ে 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 আলাদা করে ফেলবে, দ্যাটস ইট। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, বই পড়তে হবে বাবা, বই পড়তে হবে, বই 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 বই। ঠিক আছে, এই যে সব আছে, ইচ এন্ড এভরিথিং বইয়ের মধ্যে সব আছে। হ্যাঁ, আমি যে কথাগুলো বলতেছি ইচ এন্ড এভরিথিং বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, এই যে পেপার ক্রোমাটোগ্রাফি, হ্যাঁ, হোয়াইট ম্যান ফিল্টার পেপার। ঠিক আছে, আচ্ছা যাই হোক, দেখো হোয়াইট ম্যান ফিল্টার পেপারে যেটা হয়, এটা হচ্ছে একটা বিশেষ টাইপের পেপার। মনে করো এটা হচ্ছে হোয়াইট ম্যান ফিল্টার পেপার। ওকে, এটা হচ্ছে হোয়াইট ম্যান ফিল্টার পেপার। তো হোয়াইট ম্যান ফিল্টার পেপারে যেটা আছে, জায়গা জায়গা ছোট 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 পানির কণা আছে আগে থেকেই, বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে পানির কণা আছে। ঠিক আছে, এটা আগে থেকে এই ফিল্টার পেপারের বৈশিষ্ট্য, এটা বিশেষত্ব, এটা হোয়াইট ম্যান ফিল্টার পেপার। এর মধ্যে যখন তুমি কোনো একটা জৈব দ্রাবক দিবা, তখন এটাকে না আর পানিতে তোমার ডুবানো লাগবে না, এটাকে তখন কোনো দ্রাবকে ডুবানো লাগবে না, এ তখন অটোমেটিক্যালি ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এ তখন কি হবে, অটোমেটিক্যালি ভাগ হবে, ভাগ হয়ে, ঠিক আছে, মনে করো এ কিছুটা এখানে গেল, ঠিক আছে, কিছুটা এখানে চলে গেল। ঠিক আছে না ভাইয়া? ওকে, ভালো কথা। হ্যাঁ, এইভাবে হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে জিনিস, বুঝতে পারছি? এটাই হচ্ছে হোয়াইট ম্যান ফিল্টার পেপার। পানির কণা দেখা যায় না, হ্যাঁ, পানির কণাগুলো দেখা যায় না। হোয়াইট ম্যান ফিল্টার পেপার দিয়ে করলে তোমার হচ্ছে এইভাবে পানিতে ডুবানোর আর দরকার নাই, সলভেন্টে ডুবানোর কোনো দরকারই নাই। বুঝাতে পারছি আমি? তাহলে বোঝা গেল পেপার ক্রোমাটোগ্রাফি। তো পেপার ক্রোমাটোগ্রাফিতে তো হোয়াইট ম্যান ফিল্টার পেপার ব্যবহার করা যেতে পারে, বা আদার্স যে কোনো পেপার তোমার যেমনি ইচ্ছা রে ভাই। ঠিক আছে, আর কলাম ক্রোমাটোগ্রাফিতে কলাম তৈরি করা হয়, এভাবে কলাম তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি। ওকে, খুবই ভালো কথা। হ্যাঁ, এবার আমরা পড়বো হচ্ছে রিটেনশন ফ্যাক্টর বা রিটারডেশন ফ্যাক্টর। ঠিক আছে, দুইটা নাম আছে, রিটেনশন, হ্যাঁ, বা রিটারডেশন ফ্যাক্টর, দুইটা নাম আছে এটার। কি কি নাম বলো তো ভাই? রিটেনশন ফ্যাক্টর বা রিটারডেশন ফ্যাক্টর বা রিলেশন ফ্যাক্টরও বলা হয় এটাকে। দেখো ভালো করে দেখো, এটা বুঝতে পারবা। ঠিক আছে, দেখো এখানে বলা আছে যৌগ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। যৌগ কর্তৃক মানে এই চিত্রটা বুঝবা, এখানে চিত্রটা বুঝবা, তাহলে তোমার দেখবা এটা ক্লিয়ার হয়ে গেছে। এই, ঠিক আছে, তো এইখানে মনে করো আমার হচ্ছে একটা দ্রাবক থাকবে, সলভেন্ট থাকবে কিনা, সলভেন্ট থাকবে না, এনে সলভেন্ট এখানে থাকবে। এরপরে যেটা করব, কোনটা নিব, এই কালারে নিয়ে, হ্যাঁ, ঠিক আছে, এটা মনে করো সেই পেপারটা আমি ডুবাইলাম। ঠিক আছে, ও আগে আগে না ডুবাই, আগে মনে করো এর মধ্যে আমি একটা কিছু দিলাম, এর মধ্যে আমি এরকম একটা জিনিস দিয়ে ফেললাম। ওকে, এবার আমি এটাকে এর মধ্যে ডুবাবো। এটাকে আমি এখন এর মধ্যে ডুবাবো। এর মধ্যে ডুবানোর কারণে যেটা হবে, এটা ভাগ হয়ে যাবে। এটা ভাগ হয়ে মনে করো এ একটা কালার তৈরি করলো। ঠিক আছে, এটা হচ্ছে আমার এ, আর এইখানে যে জিনিসটা আসলো এটা হচ্ছে আমার বি। ঠিক আছে, এখন দেখো তো ভাই, মনে করো এ এখানে এসে থেমে গেল, এটা হচ্ছে এ, এটাকে আমি বলছি হচ্ছে এ, এটাকে আমি বলছি বি, এ আর বি এখানে এসে থেমে গেল। ওকে, এত দূর তো কারো কোনো সমস্যা নাই। এখন তুমি বলো তো, এই যে দ্রবটা, ঠিক আছে, এই যে দ্রবটা, ওটা কি এখানে থেমে যাবে?
এই দ্রবটা কি এখানে থেমে যাবে না, ও আর একটু বেশি দূরে তো যাইতে পারে, ঠিক আছে। তো এই যে দ্রবটা এ মনে করো উঠতে 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 এত দূর পর্যন্ত আসছে, কি বললাম, এখানকার যে সলভেন্ট বা দ্রাবকটা, সরি দ্রাবক নট দ্রব, ভুল হয়েছে আমার, এটা কি দ্রাবকটা, দ্রাবকটা মনে করো উঠতে 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 এত দূর পর্যন্ত আসছে, ঠিক আছে। মানে এ এখানে এসে থেমে গেল, বি এখানে এসে থেমে গেল, আর দ্রাবকটা আরেকটু দূরে যে এখানে এসে থামলো, এর বেশি আর গেল না। তার মানে আমরা দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, যে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বটাকে আমরা ধরছি হচ্ছে সি, ঠিক আছে। এ এ যৌগ যেটা, ঠিক আছে, এ যৌগ যেটা সেই কর্তৃক যে অতিক্রান্ত দূরত্ব সেটাকে আমরা বলবো হচ্ছে, এটাকে আমরা বলবো, এখান থেকে নিব আমরা, এখান থেকে, ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে এ। আর বি যৌগ কর্তৃক যে অতিক্রান্ত দূরত্ব এখান থেকে, সেটাকে আমরা বলবো হচ্ছে বি। তাহলে দ্রাবক কর্তৃক একটা অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে সি, এ যৌগ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে কি এ, বি যৌগ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বি। যদি আরো কোনো যৌগ থাকতো সেটা আমরা নিতাম। আর এফ যেটা, সেটা হচ্ছে যৌগ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি যদি বলি আর এফ অফ এ, রিটার্ডেশন ফ্যাক্টর বা রিটেনশন ফ্যাক্টর অফ এ, তখন কি হবে বলো দেখি, দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত সি, এ যৌগ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত এ, হইল। আবার আমি যদি বলি তোমাকে আর এফ অফ কি বলো তো ভাই, আর এফ অফ হচ্ছে বি, মানে বি যৌগের রিটার্ডেশন ফ্যাক্টর, তখন তুমি কি বলবা, হ্যাঁ, দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সি, বি যৌগ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে রিটার্ডেশন ফ্যাক্টর বা রিটেনশন ফ্যাক্টর, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করছি। এগুলো কিন্তু দূরত্ব, এই যে দূরত্ব আমি লিখে দিয়েছি দেখো, এ যৌগের অতিক্রান্ত দূরত্ব এ, বি যৌগের অতিক্রান্ত দূরত্ব বি, হ্যাঁ, সি যৌগের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সি। বুঝতে পারছো? ক্লিয়ার কিনা একটু জানাও তো, ক্লিয়ার কিনা একটু জানাও। হ্যাঁ হামিম, এটা বুঝাবো আমি, এটা এটা তো অবশ্যই পড়াবো। এত দূর ক্লিয়ার কিনা আগে বলো। তো এটাই হচ্ছে আর এফ। এখন আর এফ দিয়ে আসলে বোঝায় যে কোনটা বেশি দূর গিয়েছে। আচ্ছা তোমার কাছে কি মনে হয় আর এফ কোনটার বেশি হবে, এটার বেশি হবে নাকি এটার বেশি হবে বলো? এর আর এফ বেশি নাকি বি এর আর এফ বেশি? এই চিত্র অনুযায়ী কার আর এফ এর মানটা বেশি, কার রিটার্ডেশন ফ্যাক্টরের মানটা বেশি? বলো, কার রিটার্ডেশন ফ্যাক্টরের মানটা বেশি? বি এর রিটার্ডেশন ফ্যাক্টরের মানটা বেশি, ঠিক আছে, এটাই আমার বেশি। তাহলে এই চিত্র অনুযায়ী আর এফ বি ইজ গ্রেটার দেন আর এফ এ, ঠিক আছে, এই চিত্র অনুযায়ী। ওকে, তো দিস ইজ আওয়ার রিটার্ডেশন ফ্যাক্টর। ওকে, এবার রিটার্ডেশন ফ্যাক্টর, ভাই শোনো আমি বলি, যেটা বেশি দূরে যাবে তার রিটার্ডেশন ফ্যাক্টর বেশি, দ্যাটস ইট, আর কোনো কথা নেই, ঠিক আছে ভাই, সিম্পল জিনিস, কেন বুঝতেছো না? একটা বি উপরে গেল, বেশি দূরে গেছে, একটা কম দূরে গেছে, আর দ্রাবকটা মনে করো আরো দূরে গেছে, ঠিক আছে। তো এই দ্রাবকের অতিক্রান্ত দূরত্বটা সব সময় নিচে থাকবে, আর যেই যৌগের রিটার্ডেশন ফ্যাক্টর যাচ্ছে তার দূরত্ব, তাহলে এখান থেকে বি যৌগটা কত দূরে গেছে, বি বি পরিমাণ, এটা এ পরিমাণ, তাহলে এ এর রিটার্ডেশন ফ্যাক্টর হবে এ বাই সি, বি এর রিটার্ডেশন ফ্যাক্টর হবে বি বাই সি, ভেরি সিম্পল, ঠিক আছে। এটাকে আমি বলছি, হ্যাঁ। এখন এটা আর কি কেন বের করা হয়েছে, কেন বের করা হয়েছে, তাই না? তোমার মনে হয় প্রশ্ন আছে, কেন, দরকার কি ছিল, যাইতেছে যাইতেছে আমার দরকার কি? সিম্পল কথা কিনা, তোমার মাথায় এই প্রশ্নটা এখন আসতেছে, হ্যাঁ, নিজেকে খুবই চালাক মনে হইতেছে, এই যে দূর কি বের করছে এটা, হ্যাঁ, আমি মানে নিজের এরকম মনে হয় অনেক সময়, হ্যাঁ, কেন বের করছে, কি কি দরকার, হ্যাঁ, দরকারটা কি ছিল, মনে হইতেছে না? কার কার মনে হইতেছে, হাত তুলো, কার কার মনে হইতেছে যে কি দরকার ছিল আরএফ বের করার, যাইতেছে যাইতেছে একটা বেশি দেখতেছি, ও উপরে বেশি, ও নিচে বেশি, দরকার কি, হ্যাঁ, মনে হইতেছে না? ওকে, ভালো কথা, তো মনে হইতেছে তোমাদের। তাহলে আমাকে বলো দেখি ভাই, একটা মানুষ মোটা, একটা মানুষ পাতলা, ওরা দেখেই তো বোঝা যাইতেছে ও মোটা ও পাতলা, তাহলে আমরা ভর কেন মাপি, যে ওর ভর 90 কেজি, হ্যাঁ, ওর ভর 50 কেজি, ওরা তো দেখেই বোঝা যাইতেছে ও মোটা,
ওই মোড়া ওই ওর ভার মাপার কি দরকার আমার? আরে বাবা দুনিয়া বড় কঠিন। হ্যাঁ, আশেপাশে যা দেখি সেগুলা নিয়ে প্রশ্ন জাগে না, কিন্তু কেমিস্ট্রি ক্লাসে আসলে কেমনে জানি মানে উটপটাম প্রশ্ন তোমাদের মাথায় আসে। হ্যাঁ, তন্ময়, তন্ময়, হ্যাঁ এমন মায়ের দিব তন্ময়। তন্ময় হচ্ছে ABCDEFG লেখা শুরু করছে। ওরে ব্লক দেই, ব্লক তন্ময়। ওকে, বোঝা গেল তাহলে? ওকে, ঠিক আছে, সাবাস। So, এই হচ্ছে রিটার্ডেশন ফ্যাক্টর। এখন রিটার্ডেশন ফ্যাক্টরের ভ্যালুটা 1-এর থেকে ছোট হবে নাকি বেশি হবে তোমরা বলো দেখি। রিটার্ডেশন ফ্যাক্টরটা 1-এর থেকে ছোট হবে নাকি বেশি হবে? 1-এর থেকে বেশি হতে পারে কখনো রিটার্ডেশন ফ্যাক্টরের মানটা? সিকিউতে আসবে না এটা। সিকিউতে কি কি আসবে সেটা তো আগে বলে দিছি, গাধা গর্ধব। করাবো, সিকিউ করাবো আমরা। এটা সব সময় 1-এর থেকে ছোট হবে, এটা কখনো 1-এর থেকে বেশি হবে না। কেন হবে না ভাই? তুই খেয়াল করে দেখ, এই ডিস্টেন্সটা ছোট না, এটা বড়। তাহলে একটা ছোট জিনিসকে বড় জিনিস দিয়ে ভাগ করলে কি হবে? ধর ছোট জিনিসটা 2, বড় জিনিসটা 5, তাহলে এটা 1-এর থেকে ছোট না? 1-এর থেকে ছোট না? ছোট। বিও যদি ধরিস তাহলে বিটাও হচ্ছে কত? বিটাও সি এর থেকে ছোট, তাহলে ছোট ভাগ বড়, তাহলে এটাও ছোট, 1-এর থেকে ছোট। ম্যাক্সিমাম এমনও হতে পারে, ম্যাক্সিমাম এমন হতে পারে যে আমার দ্রাবক যত দূর গেছে শেষ যৌগটা অত দূরই যেতে পারবে। দ্রাবক এখানে থেমে গেছে, যৌগ পার হয়ে গেছে, এমনটা হতে পারে? বল, ধর দ্রাবক এখানে এসে থেমে গেছে আর আমি একটা গোল্লা পাইলাম এখানে, এমন কি হইতে পারে? গোল্লাটা কে নিয়ে যাচ্ছে? গোল্লাটা তো দ্রাবকের সাথেই যাবে। দ্রাবক এখানে এসে থেমে গেছে, গোল্লা আমি এখানে পাইলাম, এমনটা তো পসিবল না। ঠিক আছে ভাই, সিম্পল জিনিস। এটা ছোট ডিস্টেন্স, এটা বড় ডিস্টেন্স, এই 2/5। ঠিক আছে, তাহলে মনে কর এটা 2, এটা 5। ঠিক আছে, কারণ এটা ছোট এটা বড়, তাহলে এটা 1-এর থেকে ছোট। দ্যাটস ইট। ওকে, তো রিটার্ডেশন ফ্যাক্টরটা ম্যাক্সিমাম 1 হতে পারে, 1-এর থেকে বড় হইতে পারে না। ঠিক আছে, এই আবার ধর এখানে 2টা রিটার্ডেশন ফ্যাক্টর যদি আমি যোগ করি, তাহলে মানে এই ক্ষেত্রে আর কি যোগ করার দরকার নাই আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা একটু দেখি দেখি এটা কি। এই যে দেখো, বলছে নীল রঙের যৌগটির RF 0.5 হলে বেগুনি রঙের যৌগটির RF কত হবে? সো ক্রোমাটোগ্রাফি নিয়ে অনেক সুন্দর একটা প্রশ্ন। আমরা ক্রোমাটোগ্রাফির এতক্ষণে অনেকগুলো জিনিস দেখে আসছি, তাই না? তো আমরা ক্রোমাটোগ্রাফির কলাম ক্রোমাটোগ্রাফি আমরা দেখে আসছি, কলাম ক্রোমাটোগ্রাফির পরে আমরা পেপার ক্রোমাটোগ্রাফি দেখছি, তাই না? কিভাবে কি হয়, ওই যে আমরা এটা নিজেরা আঁকাইছি, তাই না? এবং তারপরে হচ্ছে আমরা এখানে ক্রোমাটোগ্রাফির বেসিক সবকিছু আমরা পড়ছি। তো তারপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রিটার্ডেশন ফ্যাক্টর বা রিটেনশন ফ্যাক্টর বা RF যেটাকে আমরা বলছি। তাহলে RF হচ্ছে এর RF যেটা, সেটা হচ্ছে A কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। বি এর যেটা রিটার্ডেশন ফ্যাক্টর, সেটা হচ্ছে বি এর অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। সো এখন আমাদের যে এমসিকিউটা বলছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা এমসিকিউ। বলছে নীল রং, আসলে আমি রেড রেখেছিলাম, ঠিক আছে, এটা আমার অরিজিন, এখান থেকে আমি ক্যালকুলেশন করব। রেডটা বের হয়ে মনে করো যে পার্পল কালার তৈরি করছে, ব্লু কালার তৈরি করছে, বা এখানে কিছু রেখেছিলাম, মনে করো এখানে কিছু একটা রাখছিলাম, এটা থেকে 3টা জিনিস আমার পৃথক হয়েছে। ঠিক আছে, রেড, পার্পল, ব্লু, 3টা কালার পৃথক হয়েছে, আর সলভেন্টটা আমার এত দূর পর্যন্ত গিয়েছে। তাহলে আমার দেখব দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত। আমার দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বটা কত ভাই? দেখো দেখি, এই যে দেখো, দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বটা কত বলা নাই। ঠিক আছে, তো আমরা এটা ধরে নিলাম দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে C, কারণ এটা আমার বলা নাই। ওকে, ভালো কথা। এবার আমরা ধরি যে ব্লু এর যে অতিক্রান্ত দূরত্ব, ব্লু এর অতিক্রান্ত দূরত্বটা আমরা ধরলাম B, পার্পেলের অতিক্রান্ত দূরত্বটা আমরা ধরলাম P, রেড এর অতিক্রান্ত দূরত্বটা আমরা ধরলাম R। ঠিক আছে, তো দেখো তো, রেড এর অতিক্রান্ত দূরত্ব R সমান হচ্ছে গিয়ে 2, হ্যাঁ, পার্পেলের অতিক্রান্ত দূরত্ব P সমান হচ্ছে কত? পার্পেল দেখো 6,
আর ব্লু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বি যেটা আমরা ধরছি সেটা হচ্ছে 8। ঠিক আছে, এখন তোমার নীল রঙের বা ব্লু এর রিটার্ডেশন ফ্যাক্টরটা দেওয়া আছে, তাহলে তুমি এটা জানো যে আরএফ ইকুয়াল টু কি, ব্লু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বি ডিভাইডেড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সি। ঠিক আছে, তো আরএফটা তোমার দেওয়া আছে 0.5, তাহলে 0.5 ইকুয়াল টু বি এর ভ্যালু কত ভাই, বি এর ভ্যালু হচ্ছে 8 ডিভাইডেড বাই তোমার এটা কত সি। তো তোমার সি এর ভ্যালুটা কিন্তু তোমার জানা ছিল না যে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বটা কত, তাহলে এখান থেকে তুমি সি এর ভ্যালুটা পেয়ে যাবে, তাহলে সি ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 0.5 ইকুয়াল টু হচ্ছে 16, তাহলে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 16। এখন যেহেতু তুমি দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব পেয়ে গিয়েছো, এখন তুমি যে কোনো যৌগের জন্য রিটার্ডেশন ফ্যাক্টরটা বের করে ফেলতে পারো। ঠিক আছে, তোমার বেগুনি যৌগের জন্য রিটার্ডেশন ফ্যাক্টর চেয়েছে, তাহলে বেগুনি যৌগের জন্য রিটার্ডেশন ফ্যাক্টরটা হবে আর এফ অফ পি, তাহলে এটা কত হবে, বেগুনি জিনিস কর্তৃক বা বেগুনি কালার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই কি, দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সি। তাহলে দেখো, তাহলে পার্পেলের কত হবে, পার্পেল হবে হচ্ছে 6 গেছে, আর আমার এখানে কত হবে বলো, এখানে আমার হবে হচ্ছে 16, তাহলে 6 ডিভাইডেড বাই 16 এটা হবে অ্যান্সার। কত আসে 6 ডিভাইড বাই 16 করলে, 6 ডিভাইডেড বাই 16 0.375। সো আমাদের এখানে উত্তরটা নাই। ঠিক আছে, আমাদের এখানে উত্তরটা নাই, এটা ধরো এটাকে আমরা কেটে ইয়া করে দেই 0.375। ঠিক আছে, পার্পেল কর্তৃক মানে পার্পেলের যে রিটার্ডেশন ফ্যাক্টর, বোঝা গেছে 0.375। ক্লিয়ার? সো উত্তর নাই, কিছু করার নাই, বাট আমরা তো মেথডোলজি শিখে আসছি পুরোপুরি কিভাবে বের করতে হবে। সো আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। সো এখান থেকে তোমার রিটার্ডেশন ফ্যাক্টর থেকে ম্যাথ আসলে এই ম্যাথ ম্যাক্সিমাম, এর বেশি বইয়ে তো ম্যাথ নাই, বইয়ে দেখো ম্যাথ নাই। দ্রাবক এবং যৌগের দূরত্ব সমান হতে পারে, তখন আমার রিটার্ডেশন ফ্যাক্টর আসবে 1, ম্যাক্সিমাম 1, সমান হতে পারবে ম্যাক্সিমাম, বেশি কখনো হতে পারবে না, যে যৌগ বেশি দূরে চলে গেছে এটা কখনো হতে পারবে না। আর এফ এর একক নাই কেন, কি দোষ করেছে, কারণ উপরেও দূরত্ব নিচেও দূরত্ব, ঠিক আছে, যে কারণে কোনো একক নাই। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো তো ভাই? সাবাস। ওকে, তাহলে এখন আমরা পরবর্তীতে কি আছে দেখি। সো এরকম ধরো গ্যাস ক্রোমাটোগ্রাফি গুলো এরকম হয়, ঠিক আছে, এটা তোমাদের লাগবে না। ঠিক আছে, এটা কম্পিউটেশন দিয়ে অ্যানালাইসিস করা হয়। ঠিক আছে, এখান দিয়ে স্যাম্পল ইনজেক্ট করা হয়, যে দেখো, ঠিক আছে, গ্যাস ফ্লো রেগুলেটর। ঠিক আছে, এখানে গ্যাস আছে, ক্যারিয়ার গ্যাস, এখান থেকে গ্যাসটা যাবে, এটা দিয়ে গ্যাসটা ইয়া করা হবে, তোমার কন্ট্রোল করা হবে কতটুকু গ্যাস তুমি দিবা। পরে গ্যাস মনে করো এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এভাবে গ্যাসটা যাবে। ঠিক আছে, আর এই যে এখান দিয়ে তুমি স্যাম্পলটা সিরিঞ্জ দিয়ে ইনজেক্ট করতেছো, তখন এই স্যাম্পলটাকে বিভিন্ন জায়গায় ভাগ করে 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 নিয়ে চলে যাবে, বুঝতে পারছো, গ্যাসের সাহায্যে। হ্যাঁ, এই হচ্ছে ইয়া তোমার হচ্ছে ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি, এটা লাগবে না, এটা তোমাদের নাই। ঠিক আছে, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এটা হচ্ছে এরকম একটা সেটআপ লাগে, এগুলো সেটআপের দাম মানে অনেক টাকা। ঠিক আছে, অনেক টাকা। এটা যদি আমি এখন কিনতে যাইতে চাই যে এনাম ভাই আমি হচ্ছে আমার স্টুডেন্ট গুলোর একটু প্র্যাকটিক্যাল দেখাবো, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফির যে ইউনিটটা আছে এটা আমাকে এনে দেন, তখন এনাম ভাই আমাকে শুধু একটা কথাই বলবে, শিশির কালকে থেকে তোমার আর ক্লাস নেওয়ার দরকার নাই। হ্যাঁ, উই আর লুকিং ফর আ নিউ মেন্টর, আমরা নতুন কেমিস্ট্রি টিচার দেখতে চাচ্ছি। ঠিক আছে, তোমার আর এক্সপেরিমেন্ট দেখানো লাগবে না, ক্লাসও আর নেওয়া লাগবে না, এটা দাম হচ্ছে এত। ওকে, আচ্ছা, সো আমাদের শিক্ষা পরীক্ষাটা বাদ থাকলো, আজকে আমি আর শিক্ষা পরীক্ষা পড়ায় তোমাদের মাথা খারাপ করতে চাইতেছি না। শিক্ষা পরীক্ষাটা আমরা, ও তোমাদের হচ্ছে সিকিউ সলভিং যে ক্লাসটা সেটা রেকর্ডেড যাবে। ঠিক আছে, আর তোমাদের ওই যে এক্সট্রা 2টা ক্লাস নেওয়া লাগছে আমার ভালো করে বুঝাইতে যে, সো এখন সিকিউ সলভিং ক্লাসটা তোমাদের রেকর্ডেড আপলোড হয়ে যাবে।
রেকর্ডেড হইলে ভালো হয় সিকিউ সলভিং ক্লাসগুলো, তোমরা বুঝো না? সিকিউ সলভিং ক্লাস রেকর্ডেড হইলে যেটা হয়, অনেকগুলো সিকিউ করাতে পারি আমি আমি আমার ইচ্ছা মতো অনেকগুলো সিকিউ করাতে পারি। এটা রেকর্ডেড চলে যাবে শুক্রবার, এটা রেকর্ডেড যাবে হচ্ছে ফ্রাইডেতে। আপাতত এটা ঠিক করা আছে, চেঞ্জ হওয়ার কথা না। ফ্রাইডের আগে আমি শুট করে ফেলবো সিকিউ সলভিং ক্লাস, এটা ফ্রাইডেতে চলে যাবে। আর এমসিকিউ সলভিং ক্লাস একটা যাবে, আর অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস একটা যাবে। অ্যাডভান্সে আমি বেশ হাই অ্যাডভান্স কিছু প্রবলেম লেখার চেষ্টা করব। অ্যাডভান্স ক্লাসটা তারাই করবা যারা মনে করো আগের ক্লাসগুলো ভালো করে করে আসছো, কারণ অ্যাডভান্সে আমি কোনো কিছু বোঝাবো না। অ্যাডভান্সে তুমি যদি আমারে খালি বলো যে ভাই এটা কেমনে হইলো, ঠিক আছে, আমি তোমারে ওই কমেন্ট পড়বই না, বুঝতে পারছো? কারণ বেসিক করে আসলে তুমি অ্যাডভান্সে করবা, ঠিক আছে? কারণ সূত্র যদি কেউ জিজ্ঞেস করো ভাই এই সূত্র কোত্থেকে আসলো, এটা তো আর অ্যাডভান্স হইলো না রে ভাই, ঠিক আছে? সো অ্যাডভান্স ক্লাসটা ইয়াতে, আর সিকিউ সলভিং ক্লাস অ্যাপে পেয়ে যাবা, অ্যাপে অবভিয়াসলি অ্যাপে, সমস্যা নাই। রেগুলার ক্লাসের সাথে ওটা অ্যাপে শিডিউল হয়ে যাবে। ও, তোমাদের নোট শেয়ারিং কন্টেস্টের ইয়া দিতে হবে, তো এটা আমি এমসিকিউ সলভিং বা লাস্ট ক্লাসে অ্যানাউন্স করব। হ্যাঁ, এবং তোমাদেরকে হয়তোবা গিফট হিসেবে অ্যাডমিশনের বই দেওয়া হবে, অ্যাডমিশনের এক সেট বই মেবি দেওয়া হবে। গিফটটাও আমি অ্যানাউন্স করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ফুল বই এ টু জেড কি রিডিং পড়বো? পড়ো, ফুল বই এ টু জেড রিডিং পড়ো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে রেকর্ডেড, রেকর্ডেড আর ই সি, ঠিক আছে, একটা ই মিস গেছে, ঠিক আছে, আর ই সি ও আর ডি ডি, রেকর্ডেড। সবাই গিফট পাবে না, যাদের নোট ভালো হয়েছে এবং এক্সপেরিমেন্টাল ভিডিও ছিল, ওই দুইজন মানে ওইগুলো মিলাই আমি দিব। আমি কয়জনের নাম দিব সেটা এখনো নিজেও জানি না, দেখি। সো আমাদের ক্লাস এখানে শেষ আজকে। হ্যাঁ, আমাদের শিক্ষা পরীক্ষাটা বাকি থাকলো, যেটা আমরা আস্তে আস্তে করে ফেলবো। শিক্ষা পরীক্ষাটা খুবই সহজ, ঠিক আছে? ও, আর আরেকটা জিনিস যেটা আমি পেয়েছি, আগের দিন আমরা সিলভার নাইট্রেট দিয়েছিলাম, মনে আছে? ইয়া সরি, অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়েছিলাম। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের পরে আমরা এখানে দিয়েছিলাম নেসলার রিয়েজেন্ট, নেসলার রিয়েজেন্ট। সো জেনারেলি কি হয় জানো, জেনারেলি নেসলার রিয়েজেন্টে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া থাকে, বলছিলাম না পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া লাগে। সো এইখানকার নেসলার রিয়েজেন্টে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া নাই, বা সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া নাই, ক্ষারটা দেওয়া নাই। সো আমি যদি বাইরে থেকে এক্সট্রা করে একটা ক্ষার দিতাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমার হয়ে যেত। সো জেনারেলি মানে আমরা যখন নেসলার রিয়েজেন্ট পড়ি বা পড়াই, নেসলার রিয়েজেন্টের সাথে আমার ক্ষার যোগ করাই থাকে, দ্যাটস দ্য মেইন থিং। বাট এই নেসলার রিয়েজেন্টের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা ছিল না, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমাদের কালারটা আসে নাই। ওর মধ্যে যদি আমরা এক্সট্রা করে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিতাম, তাহলে আমার বেগুনি কালার চলে আসতো, ঠিক আছে? সো এই আর কি, মানে বাদামি, যেটা বাদামি কালার, ঠিক আছে? এটাই হচ্ছিল সমস্যা। দ্যাটস ওয়াই কালকে আমাদের ফার্স্ট যেটা, সেটা একটু সমস্যা হয়েছিল। ওকে, তো ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি জানাইতে বলছি একটা জিনিস, যে মানে ডিফারেন্সটা কি সেটা তোমরা জানাবা। হ্যাঁ, আর আস্তে আস্তে তো আরো পড়া হবে। তো আমাদের আরো 3টা ক্লাস, একটা এমসিকিউ সলভিং ক্লাস, একটা সিকিউ সলভিং ক্লাস, একটা অ্যাডভান্স ক্লাস। এমসিকিউটা তো রেকর্ডিং যাবে, সরি সিকিউটা তো রেকর্ডিং যাবে, বাকি 2টা হয়তো বা লাইভ হবে। এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই। এই চ্যাপ্টারে আশা করি কারো কোনো প্রবলেম নাই। আমি এই চ্যাপ্টারের নোট শেয়ারিং কোনো কন্টেস্ট দিচ্ছি না, বাট যার এই চ্যাপ্টারটা খুব সুন্দর করে নোট করা আছে, সে আমাকে একটু মানে গ্রুপে এই নোটটা সুন্দর করে আপলোড দিও, যার এই চ্যাপ্টারের ফুল নোটটা সুন্দর করে মানে করা আছে, আমার পড়ানো পার্টটুকু বা ওভারঅল সবকিছু, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কোনো প্রবলেম বা কোনো কোয়েশ্চিন, কিছু তোমরা জিজ্ঞেস করতে চাও থাকলে করতে পারো। শিক্ষা পরীক্ষা কবে দেখাবেন? শিক্ষা পরীক্ষা প্র্যাকটিক্যালি দেখাবো না, ঠিক আছে? ইটস ভেরি রিস্কি, এই আগুন টাগুন নিয়ে কাজ করা সব সময়। শিক্ষা পরীক্ষাতে কনস্ট্যান্ট আমার আগুন জ্বলতেই থাকতে হবে। রেকর্ডিং হইলে ঠিক ছিল, লাইভের জন্য একটু প্যারা হয়ে যায়।
ওকে, সো আমি কারো কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না খুব একটা। না, কারো কোনো আমি কোয়েশ্চেন দেখছি না, তো ঠিক আছে, আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আমি রেকর্ডেড ক্লাসটা আপলোড হয়ে গেলে তোমাদেরকে আমি আপডেট করে দিব যে আপডেট হয়ে মানে চলে গেছে, তোমরা ক্লাসটা তখন করে নিও। আসসালামু আলাইকুম সবাইকে, বেস্ট অফ লাক।